সো আজকে আমরা আমাদের আরসিসি সিরিজের 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লিমিট স্টেট মেথড। ঠিক আছে, তো দেখো লিমিট স্টেট মেথড ব্যাচে যখন পড়াতে যাই তো প্রথমেই ছেলেরা বলে স্যার লিমিট স্টেটের নাম লিমিট কেন, এই কথাটার মানে লিমিট কেন, এটা আমাদের ভালো করে বোঝান। কিন্তু এটা দেখো, এটা একটা স্বাভাবিক প্রশ্ন যে অনেক অ্যালফাবেট রয়েছে, তো এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট রয়েছে। ঠিক আছে, আমরা হঠাৎ বিম অ্যানালাইসিস বাই লিমিট স্টেট লিমিটটা লিখলাম কেন? ঠিক আছে, তো এটা দেখো প্রথমে বুঝতে হবে, এখানে আমি একটা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, প্রোভাইডিং এ সার্টেন লিমিট হুইচ ক্যান নট বি অ্যাচিভড বাই এনি কন্ডিশন। এই ইংরাজিটা পড়ে শোনালাম, হাত তুলে বলে দিল আমাকে স্যার কিচ্ছু বুঝিনি, আপনি কি বলতে যাচ্ছেন? প্রোভাইডিং এ সার্টেন লিমিট হুইচ ক্যান নট বি অ্যাচিভড বাই এনি কন্ডিশন, শুধু এই ইংরাজি কথাগুলো বুঝলাম। ঠিক আছে, এবার আমি বললাম দেখ আসল কথা হচ্ছে প্রোভাইডিং এ সার্টেন লিমিট মানে হচ্ছে লোডের লিমিটটা অনেক বাড়িয়ে দিতে হবে। প্রোভাইডিং এ সার্টেন লিমিট মানে যেই লোড আসছে সেই লোডের লিমিট অনেক বাড়িয়ে দিতে হবে, হুইচ ক্যান নট বি অ্যাচিভড, যেটা কোনোভাবেই অ্যাচিভ হবে না বাই এনি কন্ডিশন। ধর আমরা ডাবল বুল সিমেন্টের একটা অ্যাড দেখি আজকাল, বিভিন্ন নিউজে ওগুলো দেখায়, নিউজের ফাঁকে ফাঁকে ওই নিউজগুলো অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। ওখানে আমরা কি দেখি, একটা কংক্রিটের দেওয়াল রয়েছে, সেই কংক্রিটের দেওয়ালে একটা বুল এসে ঢিস মারলো। ঠিক আছে, তো বুল এসে ঢিস মারলো, তো কি হলো, দেওয়ালটার কিন্তু তার কোনো পরিবর্তন হলো না অবস্থার, বরঞ্চ বুলটা পড়ে গেল। আর অ্যাডে তারা অ্যাডভার্টাইজমেন্ট এইভাবে করছে যে দুটো বুলের লোড ওই দেওয়ালটা সহ্য করতে পারে, কিন্তু একটা দেওয়ালে কিন্তু একটা বুল এসে ধাক্কা মারায় দেওয়ালের কোনো স্ট্রেস বা স্ট্রেইন যাই জেনারেট হোক না কেন দেওয়ালের মধ্যে, সেটা দেওয়ালের মধ্যে যেই পরিমাণ কংক্রিট আর স্টিল প্রোভাইড করা হয়েছে সেই পরিমাণ কংক্রিট আর স্টিল সেই স্ট্রেসটাকে সহ্য করে নিয়েছে। এটা তো খুব ক্লিয়ার, এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে এটা আমরা খুব ক্লিয়ার। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম, যদি কোনো একটা স্ট্রাকচার, যেমন অ্যাডভার্টাইজমেন্টটাই আগে ধরে বলি, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ওই দেওয়ালটা ম্যাক্সিমাম দুটো বুলের ধাক্কা সহ্য করতে পারে, তো দেওয়ালটার মধ্যে কটা বুল এসে ধাক্কা মারছে, আমাকে হাত তুলে আমার স্টুডেন্ট বলে দিল স্যার ওখানে একটা বুল ধাক্কা মারছে। ঠিক আছে, তার মানে কি, দেওয়ালটা ডিজাইন করা হয়েছে অনেক বেশি লোডের সাপেক্ষে, কিন্তু বাস্তবে কার্যকারী একটাই সেখানে ধাক্কা মারছে, তাই জন্য দেওয়ালটা স্থির আছে। এবার আমরা লিমিট স্টেট মেথডে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বানানো হয়েছে, এটা আমাদের জাস্ট লিমিট স্টেট মেথডটাকেই, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যারা বানায় তাদের তো নিজস্ব কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার সবই রয়েছে, কারণ এটা সিমেন্ট কোম্পানি। ঠিক আছে, তো ওরা লিমিট স্টেট মেথডেরই ওটা বাস্তব উদাহরণ দিয়ে ওটা দেখিয়েছে, আমরা তাই করি লিমিট স্টেট মেথডে, ওর বাইরে আমরা কিছু করি না। যদি লিমিট স্টেট মেথডে 10 কিলো নিউটন কোনো লোড আসে কোনো স্ট্রাকচারের মধ্যে, 10 কিলো নিউটন, এখানে 10 কেজি লিখেছি, আমি আগে থেকে লিখে রেখেছি, সেই জন্য 10 কেজি তোমাদের বললাম আর কি, 10 কিলো নিউটনও বলতে পারি, কোনো অসুবিধা নাই। যদি কোনো একটা স্ট্রাকচারের মধ্যে 10 কেজি অথবা 10 কিলো নিউটন, 10 কিলো নিউটনও লিখে দিচ্ছি যেহেতু মুখ থেকে বেরিয়ে গেল, 10 কেজি বা 10 কিলো নিউটন লোড বাস্তবে যদি তার মধ্যে পড়ে, তাহলে আমরা ধরবো অ্যাকচুয়ালি পড়ে তার চেয়ে অনেক বেশি লোড। আমরা যখন ডিজাইন করব লিমিট স্টেট মেথড ধরবো তার মধ্যে লোড পড়ছে 25 কেজি বা 25 কিলো নিউটন। আমরা যদি এই লোডটাকে, যেটা অ্যাপ্লাই হচ্ছে, যেটাকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বুল দ্বারা দেখানো হয়েছে, সেই লোডটাকে যদি অনেক গুণ বেশি ধরে ডিজাইনটা করি, তাহলে কি হবে, আমাদের বেশি পরিমাণে সিমেন্ট দিতে হবে, বেশি পরিমাণে লোহা দিতে হবে। ঠিক আছে, তাই তো আমার স্ট্রাকচারটা মজবুত হয়ে যাচ্ছে। তাহলে বাস্তবে যেই লোডটা পড়ছে তার জন্য আমাদের স্ট্রাকচার 100% সিকিউরড। বাস্তবে আমাদের কত লোড পড়ছে, বাস্তবে আমাদের লোড পড়ছে 10 কেজি বা 10 কিলো নিউটন। আবার এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, 10 কেজি আর 10 কিলো নিউটন একই জিনিস, আমি অর দিয়ে যেহেতু দেখিয়েছি, আমি এখানে অর দেখিয়েছি, হয় 10 কেজি লোড পড়ছে অথবা 10 কিলো নিউটন লোড পড়ছে, কিন্তু এই দুটো কেজি আর কিলো নিউটন কিন্তু এক জিনিস নয়। এটা বলে আবার আমাকে কেউ লজ্জিত করে দিস না যে স্যার আপনি এটা ভুল লিখেছেন। ঠিক আছে,
তা যেটা অ্যাকচুয়াল লোড পড়ছে আমরা ধরে নিচ্ছি তার চেয়ে অনেক বেশি লোড পড়ছে, অনেক বেশি লোড পড়ছে ধরে নেওয়ার জন্য অনেক হাই গ্রেডের সিমেন্ট আর স্টিল আমরা ইউজ করে ফেলেছি, ফলে আমাদের স্ট্রাকচার সেফ। এই হলো আমার লিমিট স্টেট মেথডের মোদ্দা কথা। তাই এবার আমাকে আবির প্রশ্ন করলো হাত তুলে, স্যার সবই তো বুঝলাম, তাহলে লিমিট স্টেট মেথডে যদি ডিজাইন করি সেটা কি অমরত্ব লাভ করে, মানে সেই স্ট্রাকচার ফাকচার কি ভাঙে না, ঠিক আছে 100 বছর 200 বছর 400 বছর কি ওটা চলবে? আপনি এইটা আমাকে বলুন, এটা না বললে আপনাকে ছাড়বো না। আলাম শোন ভাই, দুটো লোডের জন্য ওটা ভাঙে বা দুটোভাবে ওটা ভাঙে, একটা হচ্ছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আর একটা হচ্ছে লিমিট স্টেট অফ কোল্যাপস, ঠিক আছে? তো আমি এখানে 1 নম্বর দিয়ে লিখে রাখলাম, দেখ লিমিট স্টেট অফ কোল্যাপস আর একটা হচ্ছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। তো বললো স্যার লিমিট স্টেট তো বুঝলাম, এই কোল্যাপস কথাটার মানে কি? এই কোল্যাপস কথাটার মানে কি? আমরা যারা ইংরাজি আমাদের খুব ভালো, আমরা ইংরাজি কেউ বুঝি না আর কি, ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, অ্যাকচুয়ালি ফাঁকি মারছি বলেই তো আজকে ইঞ্জিনিয়ারিং পড়তে হচ্ছে। কোল্যাপসের বাংলা কথা হচ্ছে ভেঙে পড়ে যাওয়া, ঠিক আছে? দু ধরনের লোড পড়তে পারে, এমন এক ধরনের লোড পড়লো যেই জন্য আমার স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেল, আরেকটা কি হচ্ছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটি এবার আমাকে বললো স্যার সার্ভিসিবিলিটি মানে কি? বললাম দেখ সার্ভিসিবিলিটি মানে কি, একটু করতো, সন্ধি বিচ্ছেদ কর সার্ভিসিবিলিটির। সার্ভিসিবিলিটির যদি সন্ধি বিচ্ছেদ করিস তাহলে কি আসবে? সার্ভিস প্লাস এবিলিটি। সার্ভিস প্লাস এবিলিটি। তো বুঝলো স্যার, ঠিক আছে, আপনি একটা লিমিটেডের একটা স্ট্রাকচার তৈরি করেছেন, এক্সটার্নাল লোড একে হয় কোলাপস করে দিচ্ছে, হয় ভেঙে দিচ্ছে, অথবা এর সার্ভিসিবিলিটি মানে সার্ভিস করার এবিলিটিকে নষ্ট করে দিচ্ছে। এ তো আমরা বই একটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখেও এটুকুন আমরা বুঝতে পারি। তো আপনি একটা বাস্তব একটা উদাহরণ দিন, ঠিক আছে? আবির আমাকে হাত তুলে বললো স্যার একটা বাস্তব উদাহরণ দিন, পরীক্ষার হলে তো জিনিসটা মনে রাখতে হবে আমাকে। আলাম ধর তোদের যেই রুমটাতে পড়াই, আমার 3তলা বাড়ির 3rd ফ্লোরে তোদের পড়াই, তো আমার 400 জন স্টুডেন্ট পড়ে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 400 জন স্টুডেন্ট পড়ে একটা বড় একটা হল রুম। এবার ওয়ান্স আপন এ টাইম আমি সকালবেলা পড়াতে বসবো, তোদের 9টা থেকে পড়াতে বসবো, 9টা থেকে 11টা। এবার ঠিক আছে আমি পড়াতে বসবো, আমি রেডি ফেডি হচ্ছি পড়াতে বসার জন্য। তো 8:30টার মধ্যে স্টুডেন্টরা আমার রুমে ঢুকে গেছে। রুমে থেকে ওরা দেখলো কি, যে মাঝখানের যে বিমটা বেঁকে গেছে। এবার মাঝখানে বিমটা বেঁকে গেছে, রিসেপশনে গিয়ে বললো ছাদটা তো ভেঙে গেছে, পড়বো কি করে? ঠিক আছে, ও মাথায় পড়লে তো আমি মরে যাবো, পরীক্ষা দেওয়ার জন্য পড়ছি, কিন্তু বিমটা বেঁকে গিয়ে তো অলরেডি আমাকে আমি মরে গেলে তো আর পরীক্ষা দিতে পারবো না। তো না, আমি এসে বললাম দেখ ভাই বিমটা কিন্তু ভেঙে যায়নি, ওর সার্ভিস করার এবিলিটি, ওর সার্ভিস দেওয়ার এবিলিটিটা নষ্ট হয়ে গেছে, ও কিন্তু ভাঙেনি, ও এখনো অনেক লোড নিতে পারবে, তোরা শান্তি মাথায় বসে এখানে অন্তত আরো 5 বছর ক্লাস করতে পারবি। বলো না স্যার কোনোভাবেই ক্লাস করব না, আমাদের মনে একটা ভয় আছে যে আপনার বিমটা ঝুলে গেছে হলরুমটার, এই রুমে আর ক্লাস করব না, হরতাল করে দিল আমার স্টুডেন্টরা, ঠিক আছে? তাহলে এই রুমটার কাজ কি ছিল? এই রুমটার কাজ ছিল আমি পড়াবো, ওরা আমার কাছে কোচিং করবে, ঠিক আছে? কিন্তু রুমটার সার্ভিস আর রুমটা দিতে পারছে না। রুমের কিন্তু বিমটা ভাঙেনি, কিন্তু সার্ভিস যেটা রুমের, যে জন্য রুমটা বানিয়েছিলাম, অত বড় রুম তো আমি আমার বেডরুম বা হল রুমের জন্য বানাই না, কোচিং করানোর জন্য বানিয়েছিলাম, ঠিক আছে? অত বড় রুমটার সার্ভিস দেওয়ার যে এবিলিটি সেটা নষ্ট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে সার্ভিসিবিলিটি, এটাই হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি। হাত তুলে আবির বললো স্যার আমি বুঝে গেছি সার্ভিসিবিলিটির মানে কি, আর আপনাকে কিচ্ছু বোঝাতে হবে না। এবার চলে আসুন লিমিট স্টেট অফ কোল্যাপস কি জিনিস। আলাম কোল্যাপস মানে ভেঙে যাওয়া, আর এ নিয়ে কোনো প্রশ্ন করবি না, একটা কলাম রয়েছে, কলামের মধ্যে অতিরিক্ত লোড পড়লো, কলামটা ভেঙে গেল, এটা হচ্ছে লিমিট স্টেট অফ কোল্যাপস। তুই যদি না বুঝে থাকিস, তুই তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কলাম চ্যাপ্টার পড়িসনি, ওখানে অয়েলার্স থিওরি আছে, কুলম্বস থিওরি আছে, ওগুলো পড়ে আয়, কেন ভাঙে, কি লোডের জন্য ভাঙে, সব ওখানে বলা আছে। তাহলে আরসিসিতে এটুকুন দুটো জিনিস শুনে রাখ, কাজ চলে যাবে। একটা হচ্ছে লিমিট স্টেট অফ কোল্যাপস, কোল্যাপস মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর সার্ভিসিবিলিটি মানে সার্ভিস করার এবিলিটি নষ্ট হয়ে যাওয়া। ও বলে স্যার সব বুঝলাম, সব বুঝে গেছি, হাত তুলে দিলাম, বুঝে গেছি। এবার আপনি আমাকে বলুন যে কখন একটা স্ট্রাকচারের সার্ভিসিবিলিটি নষ্ট হয়, কখন মানে কি কি লোড যদি তার মধ্যে পড়ে, বা সেই লোড পড়ার পরে তার মধ্যে কি কি জিনিস দেখা গেলে। আপনি তো বললেন যে ডিফ্লেকশন হলো, আপনার যে বিমটা ছিল ওটা ঝুলে গেল, ফলে আমরা স্টুডেন্টরা রুমে ঢুকতে ভয় পেলাম যে না যদি মাথার ওপর পড়ে,
তাহলে একটা বুঝে গেছি স্যার ডিফ্লেকশনের জন্য হয় সার্ভিসিবিলিটি নষ্ট। বললাম ঠিক আছে, ডিফ্লেকশনের জন্য হয়, আমি লিখে দিলাম, মূল লিখে দিলাম 2 নম্বর পয়েন্টে ডিফ্লেকশন হলে আমার রুমের সার্ভিসিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। আর কি কি হতে পারে, ধর ছাদটা রয়েছে, ছাদের মধ্যে ক্র্যাক পড়ে গেল, আরে ডিপ ক্র্যাক ধরে গেছে ছাদে ডিপ ক্র্যাক ধরে গেছে ছাদের বটম লেয়ারে, টপ লেয়ারটা অ্যাজ ইট ইজ রয়েছে, ফলে ছাদ ভাঙার কোনো সম্ভাবনা নাই। আর এরপরে তো টপ ফ্লোর, ফলে টপ ফ্লোরে তো কোনো লোড পড়ছে না, আমি তো 3 তলায় পড়াচ্ছি, টপ ফ্লোরে পড়াচ্ছি, তার উপর আমার ছাদ। কেউ তোরা বটম থেকে দেখতে পাচ্ছিস, মানে বটম থেকে বলতে রুমে বসে দেখতে পাচ্ছিস রুমের যে স্ল্যাব তার বটম লেয়ারে ক্র্যাক ধরে গেছে, ঠিক আছে। কিন্তু স্টুডেন্টরা তো পড়লো না, বললো না স্যার পড়বো না। তাহলে আমি বললাম ক্র্যাকিং একটা মূল কারণ, ক্র্যাকিং যদি ধরে যায় তোরা ভাবছিস ছাদটা তোদের মাথার উপর পড়বে, কিন্তু আদৌ কিন্তু ছাদটা ভাঙছে না, ঠিক আছে। যদি ক্র্যাকিং ধরে যায় তাহলে সেই রুমটার সার্ভিসিবিলিটি নষ্ট হয়ে গেল। আর কি, করোশন তো আমরা দেখেছি, আমরা তো সাধারণত যারা কলকাতায় থাকি, পুরনো বাড়িতে থাকি আর কি, মেস করে, আমরা বহু পুরনো বাড়িতে ছিলাম যাদবপুরে এর আগে, ঠিক আছে। তো সেখানে কি বলতো, বিমগুলো ভালো করে তো বানানো হয় না, এগুলো বিমগুলোর মধ্যে যে লোহা দেওয়া আছে ওগুলো ছিল জং ধরা লোহা, ওই বিমকে ফাটিয়ে নিচের দিকে লোহাগুলো বেরিয়ে এসেছে, একে বলা হয় করোশন। অনেকেই দেখেছে আমাদের মধ্যবিত্ত বাড়িতে করোশন দেখা যায় বিমে, এরকম বহু উদাহরণ আছে আর কি, ঠিক আছে। এই আমাদের ক্র্যাকিং ডিফ্লেকশন আর করোশন, এই 3টে কারণের জন্য কোনো একটা রুমের সার্ভিস করার এবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সার্ভিসিবিলিটি মানে কখনোই কিন্তু ভেঙে পড়েনি, এখনো অনেক দিন সেই রুমে কাজ করা যেতে পারে, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট যদি ভেঙে যায়, ঠিক আছে। এটুকুন তো বুঝলাম লিমিটেড অফ সার্ভিসিবিলিটি। আমাকে হাত তুলে ময়ূক বলল স্যার বুঝে গেছি, এবার আপনি লিমিটেড অফ কোলাপসটা বলুন। আলাপ হ্যাঁ, লিমিটেড অফ কোলাপসটা শোন, ভালো করে শোন, লিমিটেড অফ কোলাপস কিন্তু দরকার। তো লিমিটেড অফ কোলাপস তো আমাকে একজন বলে স্যার আপনি তো বলে দিয়েছেন অলরেডি আপনি, যে লিমিটেড অফ কোলাপস হচ্ছে ভেঙে যাওয়া। এবার তাহলে আর ওগুলো একই জিনিস প্যানপ্যানানি বলেন না, লিমিটেড অফ কোলাপস কী কী লোডের জন্য হয় সেটা বলুন। দেখ ভাই, লিমিটেড অফ কোলাপস এ কটার জন্য হয়, একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, একটা শিয়ার ফোর্স, একটা অ্যাক্সিয়াল ফোর্স, একটা টেনসাইল ফোর্স, একটা কম্প্রেসিভ ফোর্স। অলরেডি তোরা দেখেছিস যে আমরা যখন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রথম চ্যাপ্টারটা পড়ি, সেখানে আমরা টেনসাইল ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স যাগুলো পড়েছি, সেখানে অলরেডি আমরা দেখেছি যে এইভাবে কোনো একটা বিম ভেঙে যায়। কম্প্রেসিভ ফোর্স আমরা কলামে দেখেছি, অয়েলার্স ফর্মুলা দেখেছি, র্যাঙ্কাইন্স ফর্মুলা দেখেছি, এগুলোতে দেখেছি, ঠিক আছে। বেন্ডিং মোমেন্টে দেখেছি কোনো একটা বিম আমাদের ভেঙে যাচ্ছে, এগুলো হচ্ছে সব লিমিটেড অফ কোল্যাপসের ফর্মুলা। তো ঠিক আছে, আমাকে এবার আবির হাত তুলে বললো স্যার বুঝে গেছি লিমিটেড অফ কোল্যাপস কি, লিমিটেড অফ সার্ভিসিবিলিটি কি, এ দুটো আমার ক্লিয়ার হয়ে গেছে। আর এটাও বুঝেছি সাথে যে লিমিট স্টেট মানে যেই এক্সটার্নাল লোডটা আসছে যদি বাস্তবে আসে 10 কিলো নিউটন বা 10 কেজি, 10 কিলো নিউটন আর 10 কেজি একই জিনিস নয়। আপনি বলেছেন যে হয় 10 কিলো নিউটনে, ইউনিটটাকে কিলো নিউটন বা কেজি যে কোনো একটা ফর্মে ইউনিটটা আপনি দেখিয়েছেন আর কি। তাহলে আমি যখন ডিজাইন করব তখন সেটা 25 ইউনিট ধরে ডিজাইন করব, ইউনিট কিলো নিউটন বা কেজি কিছু একটা। বললাম বাহ, এটা বলে তুই আমার মুখ রক্ষা করলি, ঠিক আছে। তো বললো এবার একজন বললো স্যার আপনি তো লিমিটেড অফ সার্ভিসিবিলিটি, লিমিটেড অফ কোলাপস এগুলো বললেন, আপনি লিমিট স্টেটটা অনেকটা বললেন, কিন্তু জানেন তো আমি ওয়ার্কিং স্টেট আর লিমিট স্টেট এ দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমি ভালো করে বুঝি না। বললাম ওটা বুঝিস না, তাহলে তো ওটা বলতে হবে, তাই তো। ওয়ার্কিবিলিটি মানে ওয়ার্কিবিলিটি না, ওয়ার্কিং স্টেট মেথড আর লিমিট স্টেট মেথড, এই দুটো মেথডের মধ্যে যদি পার্থক্যই ভালো করে না বুঝিস তাহলে কি করে অ্যানালাইসিস করবি, তাহলে তো মুখস্থ হয়ে যাবে। কারণ আজকাল পিএসসিতে যা কোশ্চেন আসে মুখস্থ করে কিন্তু চাকরি পাওয়া যাবে না, পুরো সাবজেক্ট বুঝতে হবে, গুপ্তা প্র্যাকটিস করতে হবে 100%। অনেকে আবার আমাকে প্রশ্ন করে, মেসেজ তো প্রত্যেক দিন আসে স্যার গুপ্তা থেকে তো আপনাকে আমি দেখিয়ে দিতে পারি, এই কোশ্চেন পরীক্ষাগুলো হয়ে গেল, পরীক্ষায় তো গুপ্তার কোশ্চেন আসছে না, তাহলে আপনি ওটা কেন নিয়ে ঘ্যানঘ্যানানি করছেন প্রত্যেক দিন। আমি তো তোকে তার আগে থিওরিও বোঝাচ্ছি, ঠিক আছে, থিওরি বুঝিয়ে ওটা প্র্যাকটিস বই করাচ্ছি, সঙ্গে সঙ্গে পিএসসি, কেএমডিএ, এসএসসি সব কোশ্চেন করাচ্ছি, আমি এটুকুন করাচ্ছি। তোর যদি আরও 10টা 15টা বাজার থেকে বই কিনে যদি করে স্যার এই জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে আমাকে বল, আমি সেগুলোও 100% করিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমাকে তো একটা ডাইরেকশন ফিক্সড করে পড়াতে হবে, আমি তো আজে বাজেভাবে পড়াতে পারি না, তাহলে তো আমি কোনোভাবেই গোলে আসতে পারবো না, ঠিক আছে। আমি একটা প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সে গোলে আসার চেষ্টা করি। তো এবার আমি তোদের বলছি ওয়ার্কিং স্টেট মেথড আর লিমিট স্টেট মেথডের মধ্যে পার্থক্য কী।
দেখ অলরেডি লিখে রেখে দিয়েছি ওয়ার্কিং স্টেট মেথড আর লিমিট মেথডের মধ্যে কতগুলো ইংরাজি শব্দ। তো ইংরাজি শব্দে আমি বিশ্বাসী নয়, ইংরাজি শব্দ তো যে কোনো বইয়ে পাওয়া যায়, ইংরাজি শব্দ তো আর পার্থক্য নয়। পার্থক্যটা স্যার আমাকে আবির বললো, আপনি পার্থক্যটা আপনি নিজেও বললেন যে আপনি বিশ্বাসী নয়, তো আপনি বাস্তব উদাহরণ দিয়ে দেখান। আমি অত বেশি কিছু বুঝি না। আলাম শোন, একটা এক্সটার্নাল লোড, একটা ধর এবার আমি ওই বুলের উদাহরণটাতে ফিরে যাই। বুলের উদাহরণ মানে বুলের যে ওই অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটাতে ফিরে যাচ্ছি, ঠিক আছে। ধর এক্সটার্নাল যে বুলটা যে ধাক্কা মারছে সেটা 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই তার মাত্রা, সেই মাত্রায়ও ধাক্কা মারছে। বুলটাকে আমি এক্সটার্নাল লোড ধরলাম, ঠিক আছে। ও বললো স্যার তাহলে একটু লিখে লিখে বোঝান, লিখে লিখে না বোঝালে বুঝতে অসুবিধা হচ্ছে। আলাম চল তাহলে দেখ লিখে লিখে। এক্সটার্নাল যে লোড, এক্সটার্নাল লোডকে আমি ইএল দিচ্ছি, ঠিক আছে। ইএল মানে এক্সটার্নাল লোড, এর বাইরে কিন্তু কিছু না। একে আমি ধরলাম 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই ইউনিটে ধাক্কা মারলো, ঠিক আছে। স্যার ধাক্কা মারলো, এবার তো তাহলে ধাক্কা কোথায় মারলো, আমার দেওয়ালটাতে ধাক্কা মারলো, দেওয়াল বা স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচারে ধাক্কা মারলো। তো আমি বললাম শোন, তুই স্ট্রাকচারের মধ্যে ধর তুই সিমেন্ট দিয়েছিস, সিমেন্ট আর বলা ঠিক কথা নয়, তুই কংক্রিট দিয়েছিস, কখনোই সিমেন্ট বলবি না, কংক্রিট দিয়েছিস আর স্টিল দিয়েছিস। আমি স্টিলের উদাহরণ দিয়ে তোদের বুঝিয়ে দিচ্ছি, কংক্রিট দিয়ে তোরা নিজেরা চিন্তা কর, বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে কমিউনিকেট করে নিস। ধর আমি সেই দেওয়ালটার মধ্যে মাইল স্টিল ইউজ করলাম, 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে বুলটা ধাক্কা মারলো, আমি মাইল স্টিল ইউজ করলাম, আমি মাইল স্টিল ইউজ করলাম, মাইল স্টিল ইউজ করলাম। আর ব্যাচে প্রশ্ন করলাম, আমাকে এবার বল মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত। অনেকে বললো স্যার আগের ক্লাসে খুব ভালো করে বুঝে গেছি 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আলাম বাহ, এটা বলে অন্তত মুখটা রক্ষা করলি। মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আলাম তাহলে ভাই এটা তো বুঝেছিস, তাহলে আমাকে বল যে কটা লোহার রড দিতে হবে। ও বললো স্যার এটাও আমি নিজেরা পারবো, টোটাল লোড আসছে হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যে বুলটা যে ধাক্কা মারছে এই ধাক্কাতে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার টেনসাইল স্ট্রেস জেনারেট হচ্ছে, আরও স্পেসিফিক্যালি ধরে নিলাম, ঠিক আছে। তো 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার টেনসাইল স্ট্রেস জেনারেট হচ্ছে, আর আমার একটা মাইল স্টিল 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিচ্ছে। টেনসাইল স্ট্রেসকে রোধ করার ক্ষমতা তার 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আলাম তাহলে ভাই বল কটা লোহা লাগবে। ও এটা কাটলো, 250 দিয়ে 1000কে ভাগ করে বললো 4। বললো স্যার বুঝে গেছি 4টা লোহা লাগবে, 4টা লোহা লাগবে। আলাম খুব ভালো কথা, বুঝে গেছিস 4টা লোহা লাগবে, ঠিক আছে। এবার আমাকে একটা জিনিস বল, আগের দিন কিন্তু বলেছিলাম যে আমরা এই 250 যেটা লিখলাম সেটাকে আমরা কি বলি। তো একজন হাত তুলে বলে দিল স্যার এটাকে আপনি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলেন। আলাম খুব ভালো কথা, কিন্তু যখন ডিজাইন করি আগের দিন কি বলেছিলাম, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ধরে ডিজাইন করি নাকি পারমিসিবল স্ট্রেংথ ধরে ডিজাইন করি। মাথা চুলকাতে চুলকাতে আবির উঠে বললো স্যার মনে হচ্ছে কি পারমিসিবল স্ট্রেংথ ধরেই ডিজাইন করি। বললাম ঠিক, আর একটু ভালো করে পড়াটা ভালো করে হয়নি, পারমিসিবল স্ট্রেংথ ধরে ডিজাইন করি, মনে হচ্ছে বলবি না। তো আমি বললাম ঠিক আছে, তুই যখন বললি ভালো কথা, পারমিসিবল স্ট্রেংথ ধরে আমি ডিজাইন করি, লিখে দিলাম আমি ডিজাইন করছি পারমিসিবল স্ট্রেংথ ধরে, পারমিসিবল স্ট্রেস লিখছি, স্ট্রেংথ একই কথা। তো আমি বললাম এবার বলতো পারমিসিবল স্ট্রেংথ কত মাইল স্টিলের। হাত তুলে আমাকে বলে দিল নেহা স্যার 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বাহ, এরকমভাবে পড়তে থাক প্রত্যেক দিনের ক্লাস, চাকরি পাওয়া খুব সোজা ব্যাপার। জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়া, যেই স্টাইলে পড়াচ্ছি সেই স্টাইলে মনে রাখতে হবে, একটাই ক্রাইটেরিয়া, পড়ানোটা আমার দায়িত্ব। তো 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমি পারমিসিবল স্ট্রেস ধরলাম লোহার ক্ষেত্রে বা স্টিলের ক্ষেত্রে। তো আমি ক্যারেক্টারিস্টিক স্ট্রেস যখন ধরেছি তখন আমার কটা লোহা লাগছিল, 4টা লোহা লাগছিল। তাহলে আমি যখন পারমিসিবল স্ট্রেস ধরছি তখন তাহলে রে ভাই কটা লোহা লাগবে। বললো স্যার একটা কাজ করুন তো 1000কে 140 দিয়ে ভাগ করুন। বললাম ঠিক আছে 1000, আর এখানে যেমন দেখ নিউটন পার মিলিমিটার স্কোয়ার লিখছি, সে লিখে দিচ্ছি যাতে তোরা পরে বুঝতে কোনো সমস্যা না হয়। 1000কে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার আমি করলাম কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার কাটলো, 140কে 1000 দিয়ে ভাগ করলাম। আবির উঠে বললো স্যার ভাগফল আসে 7.14। তাহলে কি 7টা আর 0.14 এরকম লোহা দেবেন
না 7.14 কম দেবেন না বেশি দেবেন। আলাম কান খুলে একটা জিনিস জেনে রাখ, পরে যখন আমি রেনফোর্সমেন্টের ক্যালকুলেশন করাবো বহুবার দেখবি লোহা কখনো এরকম পয়েন্টে হয় না। 7.14 এলো মানে তোকে মিনিমাম 8টা লোহা দিতে লাগবে, ঠিক আছে? তাহলে ও বললো স্যার বুঝে গেছি, 8 নাম্বার লোহা দিতে হলো আমাকে। আলাম তাহলে বুঝতে পারলি আমি কি করলাম ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমি পারমিসেবল লোহা, আমি পারমিসেবল স্ট্রেস আমি ইউজ করলাম। পারমিসেবল লোহা কথাটা যেটা বললাম ওটা স্লিপ অফ টাং, পারমিসেবল লোহা নয়, পারমিসেবল স্ট্রেস আমি ইউজ করলাম। পারমিসেবল স্ট্রেস ইউজ করার জন্য আমার কি হলো, যেখানে 4টা লোহা আমার আসছিল, ঠিক আছে, তোর ওই ক্যারেক্টারিস্টিক স্ট্রেস ধরে, সেখানে পারমিসেবল স্ট্রেস ধরে আমার 8টা লোহা এসে গেল। ফলে আমার যেই স্ট্রাকচারটা আমি তৈরি করছি, তোরা যেটা অ্যাডে দেখতে পারিস ওটা দেওয়ালটা, ওই দেওয়ালটাই ধর বা প্রাচীরটা, যেটাই তোরা বলিস আর কি। তো ওই প্রাচীর বা দেওয়াল বা স্ট্রাকচার মানে কি বিম কলাম, এগুলো 4টা লোহার জায়গায় 8টা লোহা ইউজ হয়ে গেল। আমার হাত তুলে আমি বলে দিলাম তাহলে বুঝে গেছিস আমার স্ট্রাকচার সেফ, তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথড সেফ তো? সবাই হলো হ্যাঁ স্যার। 4টা লোহাতেই কাজ আমার চলে যায়, আপনি সেখানে 8টা লোহা দিলেন। আমি বললাম একটা জিনিস বলতো 8টা লোহা কি করে দিলাম? ও বললো স্যার লোড যেটা 1000 কিলো নিউটন আসছে ওটাই আপনি আপনার কোনো গণিত ইউজ করলেন না, বা আপনার কোনো গণিত বা আপনার কোনো স্ট্যাটিস্টিক আপনি ইউজ করলেন না, যেটা 1000 কিলো নিউটনকে আপনি 1000 কিলো নিউটনের মতোই রাখলেন। আপনি কি করলেন, আপনি যেটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আসছিল সেটাকে মাইল স্টিলে, মানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যেটা আসছিল আপনার মাইল স্টিলের, সেটাকে পারমিসিবল স্ট্রেস মাইল স্টিলের কনভার্ট করে ক্যালকুলেশনটা করলেন, ফলে আপনার লোহার কনজাম্পশন বেড়ে গেল। বললাম ভালো করে বুঝে গেছিস? তাহলে দেখ আমি কি লিখছি, অ্যাকচুয়াল লোডিং কন্ডিশন। হাত তুলে আবির বলে দিল স্যার এই কথাটা বুঝে গেছি, অ্যাকচুয়াল লোডিং কন্ডিশন, এই কারণটা বুঝে গেছি, কারণ অ্যাকচুয়াল লোড তো আমার আসছিল 1000 কিলো নিউটন, আপনি তো কোথাও 1000 কিলো নিউটন, সরি তোকে ভুল বললাম রে আবির, এখানে 1000 কিলো নিউটন না, এরকম মাঝে মাঝে ভুল হয়ে যায় বলতে বলতে, নিজেরা ক্লাস নিবি যখন বুঝতে পারবি, ঠিক আছে? তো 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যে লোড আসছিল, সেই 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমি 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার রাখলাম, এটাই আমি কোনো চেঞ্জ করলাম না। তাহলে আমি লিখতে পারি যে অ্যাকচুয়াল লোডিং কন্ডিশন, যে লোড আসছিল সেটা আমার অ্যাকচুয়াল লোডিং। দ্বিতীয় লিখেছি দেখ পারমিসেবল ভ্যালু। পারমিসেবল ভ্যালু কত? আমি প্রথমে কি লিখেছিলাম, প্রথমে আমি লিখেছিলাম এটা কি 250 কি? ও বললো স্যার 250 তো ক্যারেক্টারিটিস। আলাম হ্যাঁ ঠিকই বলেছিস, ক্যারেক্টারিটিস ধরে কি ক্যালকুলেশনটা করলাম? ক্যারেক্টারিটিস ধরে তো আমার 4টা লোহা লাগলো, এটা ধরে তো আমি ফাইনাল করলাম না। পারমিসেবল স্ট্রেস ধরে যখন আমার 8টা লোহা লাগলো সেটাকে আমি ফাইনাল করলাম আর লিখে দিলাম হেন্স ডিজাইন ইজ ওকে। হেন্স ডিজাইন ইজ ওকে, ডিজাইন ইজ ওকে। তাহলে আমি কি করছি, পারমিসেবল স্ট্রেস ধরে আমার ডিজাইনটা করছি, এটা লিখে দিলাম। তোরা বুঝতে পেরেছিস? বলো হ্যাঁ স্যার বুঝে গেছি। এবার দেখ 3 নম্বর পয়েন্টটা কি লিখেছি। 3 নম্বর পয়েন্টটা লিখেছি ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস। দেখ দুটো মেথড রয়েছে মোদ্দা কথায়, ঠিক আছে? একটা হচ্ছে ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে পারমিসেবল, বারবার পারমিসেবল বলতে বলতে প্লাস্টিক বলতেও আমি পারমিসেবল বললাম, ঠিক আছে? তো দেখ একটা হচ্ছে ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, ঠিক আছে? তো একজন বললো স্যার জানেন তো বিটেক যখন পাস করেছি সেমিস্টারে না ওই চোথা করে নিয়ে গেছিলাম ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস আর প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, ঠিক আছে, কিন্তু কারণটা বুঝতে পাইনি ভালো করে। আলাম কিসে চোথাটা করেছিলিস? বলে স্যার স্টিলে চোথাটা করেছিল। আলাম ঠিক, স্টিলে অ্যাকচুয়ালি যখন স্টিল তোদের পড়াবো তখন ভালো করে বুঝতে পেরে যাবি ইলাস্টিক মেথড আর প্লাস্টিক মেথডের মধ্যে মূল পার্থক্য কী। অ্যাকচুয়ালি ওটার জন্য এটা তোদের চ্যাপ্টারই পড়াতে হবে, তো এখানে আমি সেই যে এখানে তো আরসিসি পড়াচ্ছি, এখানে সেই চ্যাপ্টার নেই, ফলে তোদের ইলাস্টিক মেথড আর প্লাস্টিক মেথডের একটা ছোট একটা জায়গা একটা তোদের দেখিয়ে দিই, এটুকুন দেখলে আপাতত তোদের হয়ে যাবে, ঠিক আছে? পরে আমরা যখন আরসিসি থেকে যখন স্টিলে আসবো তখন আমরা দেখবো ইলাস্টিক মেথড আর প্লাস্টিক মেথডের মধ্যে মূল পার্থক্য। অলরেডি আগের দিনের ক্লাসে তোদের বলেছি, যারা জানিস না আগের দিনের ক্লাসটা করলে যারা বুঝতে পেরে যাবি। দেখ এখানে একটা বিম রয়েছে, বিমের নাম কি দিয়েছি, এটা হচ্ছে এ বি সি ডি। বিমের মধ্যে লোড কি পড়ছে? বিমের মধ্যে লোড পড়ছে হচ্ছে পি কিলো নিউটন পার মিটার। তো পি কিলো নিউটন পার মিটারে কি হলো, পি কিলো নিউটন পার মিটারে এই যে আমার এই বি আর সি এই তলটা ছিল,
এই তলের মধ্যে বি পয়েন্টটা চলে গেল এন পয়েন্টে, আর এই যে আমার সি পয়েন্টটা চলে গেল আমার ও পয়েন্টে। এবার হাত তুলে আমাকে আবির বলল, স্যার বি পয়েন্টটা এন পয়েন্টে কেন গেল, সি পয়েন্টটাই বা ও পয়েন্টে কেন গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আমি বললাম আগের ক্লাসটা কর, পুরো ক্লিয়ার আছে, জ্বালাস না এই ক্লাসে আর বেশি। কেন বি পয়েন্টটা এন পয়েন্টে গেল আর সি পয়েন্টটা ও পয়েন্টে গেল একদম ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি, ওখানে চলে যা। আর আরেকটা জিনিস তোকে বলে দিচ্ছি, এই সময় এই জিনিসটাও শুনে রাখ, এই যে নিউট্রাল অ্যাক্সিস, এই এন আর এ নিউট্রাল অ্যাক্সিসের দেখ পজিশনের কোনো চেঞ্জ হয়নি, নিউট্রাল অ্যাক্সিস যা ছিল নিউট্রাল অ্যাক্সিস তাই রয়েছে। তাহলে আমি কি করলাম, আমার বি পয়েন্টটা চলে গেল এন পয়েন্টে, আর আমার এটা কি ছিল সি পয়েন্ট, সি পয়েন্টটা চলে গেল আমার ও পয়েন্টে। বললাম আবির একটা জিনিস ভালো করে লক্ষ্য করতো ভাই, এবার আমি তোকে এই এন বি এগুলো সব মুছে দিচ্ছি, এন বি এগুলো সব মুছে দিচ্ছি। এই যে বি পয়েন্টটা আগে শিফট করলো আর হচ্ছে সি পয়েন্টটা শিফট করলো, তাতে যে এই ডায়াগ্রামটা এরকম কীরকম হলো, ভালো করে এই জায়গাটা দেখ, এই জায়গাটা ভালো করে দেখ। ওগুলো স্যার এই জায়গাটা তো এরকম একটা ট্রায়াঙ্গুলার টাইপের হচ্ছে, একটা ট্রায়াঙ্গুলার টাইপের হচ্ছে। আলাম ভাই দেখ তো এই পয়েন্ট, এই ট্রায়াঙ্গেল যেটা তোকে এখানে এঁকে দিলাম, এই ট্রায়াঙ্গেলটাকেই না আমি একটা বড় করেছি ছবিটাকে। এবার দেখ এখানে কি করেছি, এই বি পয়েন্টটা চলে গেল আমার এন পয়েন্টে, আর সি পয়েন্টটা চলে গেল আমার ও পয়েন্টে। আচ্ছা আমি বললাম আমি বলতো যে বি পয়েন্টটা এন পয়েন্টে গেল, সি পয়েন্টটা ও পয়েন্টে গেল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যখন তোকে পড়িয়েছি ফার্স্ট চ্যাপ্টারে বলেছি স্ট্রেস কি স্ট্রেন কি, তো এটা কি জিনিস, এটা কেন হচ্ছে এখানে ভালো করে দেখ আগে, ঠিক আছে। এখানে পি কিলোনিউটন পার মিটার এক্সটার্নাল লোড পড়ছে এবং আমার ক্রস সেকশনের ডিফরমেশন হচ্ছে। ও বললো স্যার ডিফরমেশন হচ্ছে মানে বুঝে গেছি, আর আপনাকে বলতে হবে না, এটা স্ট্রেইন ডায়াগ্রাম। আমি বললাম ঠিক রে ভাই, ঠিক বলেছিস, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রেইন ডায়াগ্রাম। তো স্ট্রেন ডায়াগ্রাম কি, স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে এটা, তবে বুঝে গেল স্যার এটা স্ট্রেন ডায়াগ্রাম। স্ট্রেন ডায়াগ্রামটা কেমন হচ্ছে, এটা লিনিয়ার হচ্ছে। প্রথমে ছিল বি পয়েন্ট, বি পয়েন্টটা এন পয়েন্টে গেল, সি পয়েন্টটা ও পয়েন্টে গেল, কিন্তু এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই বি সি এই কানেক্টিং যে কালো লাইনটা, এটাও একটা সরল রেখা, এবং এন আর ও এই কানেক্টিং যে লাইনটা, এটাও একটা সরল রেখা, ঠিক আছে। তো আমি বললাম তাহলে এটা বুঝেছিস। এরকম যদি লিনিয়ার যদি মুভমেন্ট হয় তাকে বলা হয় ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস। তো বললো স্যার বুঝে গেছি, এটাকে তাহলে আপনি ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস বলেছেন, ঠিক আছে। তো আমি বললাম তাহলে ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিসে আমি তোকে এখানে দেখালাম স্ট্রেইন ডায়াগ্রামটা লিনিয়ার হয়, তেমনি জানিস তো স্ট্রেস ডায়াগ্রামটাও লিনিয়ার হয়। স্ট্রেস ডায়াগ্রাম লিনিয়ার কেন হয় এটা আমরা স্টিলে পড়বো। আর প্লাস্টিক মেথডে কী হয় বলতো, প্লাস্টিক মেথডে না এই তোর স্ট্রেন ডায়াগ্রামটা এটা কিন্তু লিনিয়ারই হয়, স্ট্রেন ডায়াগ্রামে কিন্তু কোনো পরিবর্তন আসে না, কিন্তু একটা মূল পার্থক্য হয়ে যায় প্লাস্টিক মেথডে স্ট্রেস ডায়াগ্রামটা তোর ওই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। স্ট্রেস ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যায়, মানে স্ট্রেস ডায়াগ্রামটা আর লিনিয়ার হয় না, লিনিয়ার থেকে অন্য কিছু। এটা হয়তো আবির বললো স্যার বুঝেছি তাহলে লিনিয়ার হয় না, তাহলে কি হয় আমি বললাম তোকে পরে বুঝাচ্ছি, ধীরে 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 বোঝাচ্ছি। তো বললো স্যার বুঝে গেছি। আমি বললাম চল এবার তাহলে মূল জায়গাতে যাই, আমাদের পার্থক্যতে আসি। পার্থক্যে তোদের কীটুকুন বললাম যে ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, ইলাস্টিক মেথড অফ অ্যানালাইসিস মানে স্ট্রেস ডায়াগ্রামও হয় লিনিয়ার আর স্ট্রেইন ডায়াগ্রামও হয় লিনিয়ার। আর আমরা দেখ এরপরে দেখিয়েছি ইলাস্টিক মেথড, এটা হয়ে গেল আমাদের প্লাস্টিক মেথড। এরপরে দেখিয়েছি এটা হয়ে গেল আমাদের ইলাস্টিক মেথড। আমি যদি বলে থাকি যে প্লাস্টিক মেথড, এটাকে যদি চেঞ্জ করে নে, ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্টিক মেথডে স্ট্রেস ডায়াগ্রাম হয় লিনিয়ার আর স্ট্রেন ডায়াগ্রাম হয় লিনিয়ার, এটা ইলাস্টিক মেথড। আর প্লাস্টিক মেথডে কি হয়, প্লাস্টিক মেথডেও তোরা শিখে গেছিস যে স্ট্রেন ডায়াগ্রামটা তো লিনিয়ারই হয়, কিন্তু স্ট্রেস ডায়াগ্রাম লিনিয়ার হয় না, সেটা আমরা পরে তোদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। তো বললো স্যার বুঝে গেছি। আমি বললাম এটা মনে রাখ, শুধু লিমিট স্টেট যেটা আমরা পড়বো সেটা আমরা প্লাস্টিক মেথড ধরে পড়বো। আলাম দেখ আবির একটা ছবিতে আয়, এই ছবিটাও তোদের অ্যানালাইসিস করা শেখাবোই, কিন্তু একটা ছবিতে আয়, এই একটা তোদের একটা ক্রস সেকশন একটা এঁকে রেখেছি, ক্রস সেকশনটা দ্বারা এটার নাম আমি MNOP দিয়ে দিচ্ছি, ক্রস সেকশনটা এই ক্রস সেকশনের নাম দিয়ে দিচ্ছি MNOP, এই MNOP এর দুটো দেখ ডায়াগ্রাম এঁকেছি, এটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, এটা আমি আঁকলাম তোর হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম। আর এটা আমি আঁকলাম কি, এটা আমি স্ট্রেস ডায়াগ্রাম, এটা স্ট্রেস ডায়াগ্রাম। হলো স্যার এবার কিন্তু খুব ভালো করে বুঝে গেছি, আপনি এখানে কি করলেন, আপনি স্ট্রেন ডায়াগ্রামকে লিনিয়ারই আঁকলেন আর আপনি স্ট্রেস ডায়াগ্রামকে নন লিনিয়ার আঁকলেন। আর আপনি আমাকে বলে দিয়েছেন
যে যখন আমি কোনো লিমিট স্টেটের ডিজাইন করব তখন আমি প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস করব, মানে স্ট্রেইন ডায়াগ্রাম সবসময় লিনিয়ার আর স্ট্রেস ডায়াগ্রাম নন লিনিয়ার। কী শেপ ওগুলো পরে বলবো, সোজা কথায় তোকে বলছি এখন নন লিনিয়ার, এটুকুন বুঝে রাখ। এবার আমাকে তাদের মধ্যে একজন প্রশ্ন করলো, অনেক স্টুডেন্ট তো, এবার এক একজনের এক একটা প্রশ্ন, স্যার এটা আপনি লিখলেন কোথা থেকে, এটা কি আপনার নিজের মন থেকে বের করলেন? দেখ, মন থেকে কিছু বের করা যায় না, ঠিক আছে? এই ডায়াগ্রামটা দেখ, এটা পুরোটাই হচ্ছে, এ দেখ, এটা আমি কি দেখিয়েছি তোদের, স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ কংক্রিট, ঠিক আছে? স্ট্রেস, এ দেখ, এটা একটু ডিপ পড়ে গেল, আমি একটু মুছে তোদের পাতলা লাইন দিয়ে দিচ্ছি। দেখ, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ কংক্রিট, তো কী দেখতে পাচ্ছিস? স্ট্রেনটা, ঠিক আছে? স্ট্রেনটা ধীরে ধীরে এই 0.2 থেকে 0.35, আর এখানে ছিল ও, এটা বাড়ার জন্য দেখ, প্রথমে দেখ কি হলো, প্যারাবোলিক কিছু দূর উঠলো, তারপরে স্ট্রেট লাইন গেল। এত কিছু সব অ্যানালাইসিস ধীরে ধীরে বুঝবি। এখন শুধু মাথায় এটুকুন চাপ দে যে লিমিট স্টেট মেথড অফ অ্যানালাইসিস আমরা করি প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস। প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিসের সারাংশ হচ্ছে আমার স্ট্রেন ডায়াগ্রামটা হয় লিনিয়ার আর তোর স্ট্রেস ডায়াগ্রামটা হয় নন লিনিয়ার। এখানে দেখেই নিলি স্ট্রেস ডায়াগ্রামটা নন লিনিয়ার। এবার চল, এবার আমি তোদের ধীরে ধীরে বোঝাই যে জায়গাতে ছিলাম, আমি তো পার্থক্য অ্যাকচুয়ালি তোদের ছিলাম, বলতে বলতে অনেক দূর চলে যাই আর কি, ঠিক আছে? এবার দেখ, তো আমাকে আবির বললো স্যার এই পয়েন্টটা আর কিছু বলেন না, এই পয়েন্টটা আমি কিন্তু বুঝে গেছি, আর যারা বোঝেনি আমি তাদেরকে বুঝিয়ে দেবো যে লিমিটেড মেথড, প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস, আর প্লাস্টিক মেথড অফ অ্যানালাইসিস মানে স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে আপনার নন লিনিয়ার আর স্ট্রেন ডায়াগ্রামটা লিনিয়ার। আলাম ঠিক আছে। আচ্ছা, ও বললো স্যার এখানে তো আপনি একটা লোডিং ফোডিং দিয়ে বুঝিয়েছিলেন, এক্সটার্নাল লোডটা 1000 কেজি আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে পারমিসিবল ভ্যালু, ক্যারেক্টারিস্টিক ভ্যালু, তো এইটা কি এরকম কিছু একটা উদাহরণ দিয়ে বোঝাবেন না? আলাম শোন ভাই, অ্যাকচুয়াল লোড কত? অ্যাকচুয়াল লোড আসছে হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার আমি তোদের কি বোঝাচ্ছি, আমি তোদের বোঝাচ্ছি লিমিটেড মেথড। লিমিটেড মেথড মানে কি? ইমাজিনারি লোডিং কন্ডিশন। ইমাজিনারি লোডিং কন্ডিশন, ইমাজিনারি লোডিং মানে কি? যেই লোডটা এসছে 1000 কিলো নিউটন, তাকে আমি 1000 কিলো নিউটন না ধরবই না, না ধরে তার চেয়ে বেশি বাড়িয়ে ধরবো। ও বললো স্যার কেন? বললাম কেন এবার দেখ, ঠিক আছে? কেন এবার দেখ, আমার যে এক্সটার্নাল লোড আমি কত ধরলাম, আমি কত ধরলাম, ব্যাচে জিজ্ঞাসা করলো, বলো স্যার আপনি 2000 ধরুন। আলাম তোর কথায় কিন্তু 2000 ধরছি, তুই যদি 4000 বলিস 4000 ধরবো, 3000 বললে 3000 ধরবো, তুই 2000-এ খুশি। আমি এটাকে এক্সটার্নাল লোডটাকে ধরছি 2000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ও বললো স্যার বুঝে গেছি। আমি বললাম শোন ভাই, মাইল্ড স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত বল? বললো স্যার মাইল্ড স্টিলের জানেন তো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অনেক কষ্টে মনে রেখেছি। আমি বললাম ভালো কথা, এখানে দেখ লিখেও দিয়েছি, মাইল্ড স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে তোর 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো আমি এখানে লিখে দিলাম, শুধু মাইল্ড স্টিলকে এমএস লিখলাম, ঠিক আছে? এমএস কত লিখলাম? 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আলাম আমি অ্যাকচুয়ালি কি খুঁজছি বলতো, কটা লোহা লাগবে, কারণ যদুবাবুর দোকান থেকে লোহাগুলো তো কিনে এনেই তো স্ট্রাকচারটা বানাবো, লোহা যদি না কিনতে পারি আর স্ট্রাকচার তাহলে কি বানাবো? তো বললো স্যার ঠিক আছে, আপনি এবার দাঁড়ান, আমি এবার স্যার ক্যালকুলেশনটা করে দিই। আবির বললো, বললাম ঠিক আছে আবির কর। 2000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হচ্ছে, আমি তো লোড ধরে নিয়েছি, এটা ইমাজিনারি লোডিং, আর আমি মাইল্ড স্টিলের ক্যারেক্টারিস্টিক ভ্যালু ধরেছি। ক্যারেক্টারিস্টিক ভ্যালু কত? 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ও বললো স্যার আপনার মতো ক্যালকুলেশন আমি শিখে গেছি, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার কাটলাম, 2000-কে ভাগ করলাম 250 দিয়ে, আমার আসলো 8। বললাম তাহলে লোহা কত কিনবো রে যদুবাবুর দোকান থেকে? ও বললো স্যার 8টা লোহা কেনেন। আমি বললাম তাহলে যখন ডিজাইন করছি লিমিটেড মেথড, তাহলে ইমাজিনারি লোডিং কত? তুই বলেছিস সেখানে 2000, ওই জন্য 2000 ধরেছি। ইমাজিনারি যা ইচ্ছা, তোর মুখ থেকে 4000 বললে 4000 বসিয়ে দিতাম। আরেকটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কেন বলেছি বলতো? কারণ হচ্ছে আমি দেখলাম যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 250 যখন ধরছি, তাতেই আমার কিন্তু লোহা যেটা 8 নম্বর লোহা বা 8টা লোহা, যেটা অ্যাকচুয়ালি যদুবাবুর দোকান থেকে কেনার কথা, সেটা আমার পরিপূরণ হয়ে গেল। তার মানে 8টা লোহা আমি অলরেডি দিতে পারলাম আমার স্ট্রাকচারে। ও বললো স্যার যদি ক্যারেক্টারিস্টিকের জায়গায় যদি আমি পারমিসেবল স্ট্রেস ধরতাম তাহলে কি হতো? বললাম তাহলে আবির কি হতো, তোকে 2000-কে ভাগ করতে হতো 140 দিয়ে,
তোর লোহা তাহলে আসতো 14.28, তুই 15টা লোহা দিয়ে তো অ্যারেঞ্জমেন্ট করতে পারতিস না। যারা বাস্তবে কাজ করেছে তারা দেখেছে যে বিজোড় সংখ্যক লোহা দিয়ে কাজ করতে পারে না, তাহলে তোর লোহা লেগে যেত নিয়ার অ্যাবাউট 16টা, তোর নিয়ার অ্যাবাউট 16টা লোহা লেগে যেত। কোথায় 8টা লোহা আর কোথায় 16টা লোহা? আরে কাস্টমারের তো দম বেরিয়ে যেত, তো যে তোকে বাড়ি বানাতে তো ইঞ্জিনিয়ার হিসাবে রিক্রুট করেছে, তার তুই কস্টিং কত বাড়িয়ে দিচ্ছিস। ফলে যখন তুই শুনে রাখ, কান খুলে শুনে রাখ, যখন লোকের বাড়ি ডিজাইন করতে যাবি লিমিট স্টেট মেথডে করলে সব সময় করবি ক্যারেক্টারিস্টিক ভ্যালু ধরে। আলাম তাহলে তিনটে কন্ডিশন তোরা বুঝে গেছিস, একটা ইমাজিনারি লোডিং কন্ডিশন, একটা ক্যারেক্টারিস্টিক ভ্যালু, একটা প্লাস্টিক মেথড অফ অ্যানালাইজ। তো বলো স্যার বুঝে গেছি, খুব ভালো বুঝেছি স্যার, এটা অ্যাকচুয়ালি কলেজে এরকম বোঝায়নি। আলাম কলেজে বুঝাতে পারলে না, আমি যদি কলেজে বোঝাতে পারতিস তাহলে আমার এই ক্লাস করা তোর কী প্রয়োজন ছিল, ঠিক আছে? আর বললো স্যার ঠিক আছে বুঝে গেছি, এবার স্যার আপনি বলুন কি বলবেন। আমি বললাম শোন, এই দুটো জিনিস মনে রাখ, একটা ফ্যাক্টর অফ সেফটি, এটা তোরা জানিস, যদিও এটা তোরা জানিস কারণ পাস করেছিস তো, ডিপ্লোমা বা ডিগ্রি কিছু পাস তো করেছিস, মানে যে যেটা পড়েছে আর কি। বললো স্যার তাহলে একটা জিনিস বলি কি, আমাকে হাত তুলে নেহা বললো স্যার আমি বলি, বুঝছেন, কংক্রিটের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5 আর স্টিলের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.15। আমি বললাম নেহা বুঝেছো, আমি তোমার কথা মতোই লিখে দিচ্ছি, কংক্রিটের হচ্ছে 1.5 আর স্টিলের 1.15। এ দুটো কীভাবে জানলে? বলো স্যার পলিটেকনিক কলেজে যখন পড়তাম ওই শর্ট কোশ্চেন যে 30 নম্বরের আসে সেটা মুখস্থ করার সময় এই দুটো ভ্যালু আমি চোথা করে লিখে নিয়ে গেছিলাম। আলাম কোথায় আছে? বলো স্যার সেটা তো জানি না, আমার চোথায় আছে আমি এটুকুন জানি। আলাম ওগুলো ছাড়, এই দেখে নে, ঠিক আছে, এগুলো ভ্যালুগুলো কোথা থেকে দিলি? চোথায় তো সব কিছু থাকে, কিন্তু পরীক্ষায় চাকরি পেতে গেলে ব্যাপারগুলো ভালো করে বুঝতেই লাগবে। এ দেখ, এগুলো কোনো চোথার জিনিস না, সব আইএস কোডের, আমি তোদের আইএস কোডের প্রত্যেকটা ক্লজ আমি পড়াবো যখন আরসিসির ক্লাসটা নিতে দায়িত্ব নিয়েছি তোদের। এ দেখ 1.5 কী ধরেছি, 1.5 পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। এই পার্শিয়াল আমরা যেটাকে ফ্যাক্টর অফ সেফটি বলি সেটাকেই আবার দেখবি লিমিটেড মেথডে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বলেছি, ঠিক আছে? তাহলে 1.5 হলো কংক্রিটের, আর স্টিলের তোকে কত শিখালাম? 1.15। এটাও আমি নিজের থেকে বলছি না রে, এ দেখ এখানে লেখা আছে 1.15, এ দুটো লেখা আছে, ঠিক আছে? ও বললো নেহা স্যার আমি বুঝে গেছি খুব ভালো করে, ঠিক আছে, এবার আপনি আর কি বলবেন বলুন এই ক্লাসের মধ্যে। আমি বললাম শোন, এতক্ষণ আমি কি বললাম, কংক্রিটের পার্শিয়াল সেফটি ফ্যাক্টর মনে রাখবি না, ওই ফ্যাক্টর অফ সেফটি মনে রাখবি। কত ইংরেজি মনে রাখতে যাবি, গুলিয়ে যাবে। এবং পরীক্ষার হলে কোশ্চেন দেখবি ফ্যাক্টর অফ সেফটি দিয়েই দেয়, কিন্তু মনে রাখবি যেহেতু আইএস কোডে বলেছে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, দুটো নামই তুই মনে রাখবি। তো কংক্রিটের ক্ষেত্রে 1.5 আর স্টিলের ক্ষেত্রে 1.15। এবার তোকে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়াবো যেখান দিয়ে ঘুরে ফিরে বহুবার পিএসসিতে কোশ্চেন এসেছে, গুপ্তায় কোশ্চেন আছে। আমরা যখন গুপ্তার ক্লাস নেব, ঠিক আছে, গুপ্তার ক্লাসে যখন গুপ্তার ক্লাস নেব বলতে গুপ্তার বইটা টোটাল যখন সলভ করাবো 400, তখন তোদের এটা ধরে ধরে করিয়ে দেবো। দেখ ভ্যালুজ অফ পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, দেখ তোকে একটা চার্ট আমি একটা দেখাই আগে, আমি তোদের চার্ট ধরে ধরে পড়াই, তারপর আমি আইএস কোডে কোথায় আছে তোদের বলে দেবো, খুব সুন্দর, কোনো দিন ভুলবি না, ঠিক আছে? দেখ আমি একটা চার্ট একটা লিখে রেখেছি, এই চার্টটা আমি কিছু করিনি, আইএস কোডের চার্টটাকে আমি চোথা করেছি। তো আমি কি করলাম, ভ্যালুজ অফ পার্শিয়াল সেফটি ফ্যাক্টর গামা এফ এর কিছু ভ্যালু তোকে লিখে দিয়েছি। বলো স্যার ব্যাপারটা কি বলেন তো, স্টিলের তো পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বুঝলাম, আবার আপনি কংক্রিটেরও পার্শিয়াল সেফটি ফ্যাক্টর আমারে বুঝালেন, এবার এই পার্শিয়াল সেফটি ফ্যাক্টর কিসের পার্শিয়াল সেফটি ফ্যাক্টর? আমি বললাম এই পার্শিয়াল সেফটি ফ্যাক্টর হচ্ছে লোডের পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। যেমন ওই বুলটা ধাক্কা মারছিল দেওয়ালটাতে, এবার বুলকে কেউ যদি লাল রঙের কিছু তোর পতাকা দেখালো বা লাল একটা রং দেখালো, তোর জামা লাল জামা দেখালো, ও তো খেপে যাবে, আরও জোরে ধাক্কা মারবে, ঠিক আছে? কেউ বুলটার লেজে কেরোসিন তেল লাগালো, ও আরও জোরে দৌড়াবে, আরও জোরে ধাক্কা মারবে। তার মানে তোর এক্সটার্নাল লোড বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে, ঠিক আছে? আইএস কোড তাদেরও কতগুলো ক্লজ ধরে রেখেছে। বললো স্যার বুঝে গেছি, আইএস কোডের ক্লজগুলো বুঝে গেছি, এবার আপনি কারণগুলো বলুন। আলাম শোন, 3টে কারণ হয় আইএস কোড অনুসারে, একটা ডেড লোড প্লাস লাইভ লোড, একটা ডেড লোড প্লাস উইন্ড লোড, একটা ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড। এই 3টে কম্বিশনে ওয়েট মানে এক্সটার্নাল লোড বা ওয়েট যেটা আছে সেটা কোনো বডির উপর পড়ে। তো আমাকে আবির বললো স্যার বুলের উদাহরণ দিয়ে বুঝালেন, আরেকটা উদাহরণ দিয়ে বোঝান না, একটু সুবিধা হয় বুঝতে, একটা উদাহরণ দিয়ে বুঝে যাচ্ছি সকাল থেকে।
আলাম তাহলে শোন আবির, ডেড লোড কী জিনিস, তোরা যেই রুমটাতে পড়িস আমার কাছে সেখানে বেঞ্চি টেবিল আমি কটা কিনে পেতে রেখেছি, 400টা বেঞ্চি টেবিল কিনে পেতে রেখেছি, ঠিক আছে, ভালো কথা। এবার বললাম আজকে পিপিটি প্রেজেন্টেশন তোদের দেবো, তোরা প্রত্যেকে ল্যাপটপ নিয়ে আসবি, ঠিক আছে, 10 ঘন্টার ক্লাস হবে, টিফিন নিয়ে আসবি, জল নিয়ে আসবি প্রত্যেকে, ঠিক আছে, তো বললো স্যার নিয়ে আসবো এবং এগুলো নিয়ে আসবি। আর কি, আর হচ্ছে দেখা গেল ধর এই ক্লাসটা যে নিচ্ছি আমি তো এতদিন তোদের বসিয়ে ক্লাস দিতে পারিনি, অনলাইনে ক্লাস নিয়েছি, ফলে তোরা সবাই বাড়িতে ছিলিস, এবার তোর কোভিড সিচুয়েশনের পর আমার রুমে এসে তোরা ক্লাস করছিস, কিছু স্টুডেন্ট বাড়িতে খাচ্ছে দাচ্ছে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হলো, ডেড লোড। ডেড লোড মানে কি, তোরা যে ল্যাপটপটা আনছিস, জলটা আনছিস, টিফিনটা আনছিস, ঠিক আছে, এই সব আনার জন্য কিছু ডেড লোড বেড়ে যাচ্ছে। আমার তো 400টা টেবিল চেয়ার পাতা রয়েছে, তার সঙ্গে তোদের আনা ডেড লোড, আমি প্রজেক্টার এনেছি, একটা বড় নতুন স্ক্রিন এনেছি, 4টে এসি লাগিয়েছি, আমার তো রুমটা ডেড লোড বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ডেড লোড বাড়লো। স্যার আবির বললো স্যার আমি বুঝে গেছি ডেড লোডটা বাড়লো। এবার স্যার লাইভ লোডটা কখন বাড়লো, লাইভ লোডটা বললো তুই যে 1 বছর 4 মাস বাড়িতে থেকে খেয়ে মোটা হয়েছিস, তোর লাইভ লোড বাড়েনি, ও বললো হ্যাঁ স্যার সেটাই তো, লাইভ লোডটা আমার বেড়ে গেছে। আলাম শোন, এক্সটার্নাল লোডে যদি ডেড লোড আর লাইভ লোড এই কন্ডিশন যদি হয়, তাহলে এক্সটার্নাল লোডকে আমরা ডেড লোড যখন ধরবো, ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করব আর লাইভ লোডকে 1.5 দিয়ে গুণ করব। উইন্ড লোড তো কিছু নেই, তো উইন্ড লোডের জায়গাতে আমি ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। তো যদি বলে বাইরে থেকে ডেড লোড আর লাইভ লোডের এফেক্ট আসছে আর লিমিটেড মেথডে আমাকে ডিজাইন করতে বললো, তাহলে ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করবি আর লাইভ লোডকে 1.5 দিয়ে গুণ করবি, ঠিক আছে। এবার আবির আমাকে বললো স্যার আমরা তো আপনার কাছে রোববার সকাল 9টা থেকে 1টা অবধি পড়ি, তো বাদবাকি সময় কি আসতে পারে, আর কি লোড আসতে পারে, তো লাইভ লোড আমরা তো সপ্তাহে মাত্র 2 দিন পড়ি, ঠিক আছে, একদিন রোববার আর একদিন বুধবার, বাদবাকি সময় আপনার লাইভ লোড কিছু ক্যালকুলেশন হবে। আমি বললাম না রে ভাই, বাদবাকি সময় লাইভ লোড ক্যালকুলেশন হবে না। ডেড লোড বলতে আমি ধর তোদের দেখছি কি তোর পরে লকডাউনের পরে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেল, 400 জায়গায় 600 হলো, আমি আরও 200টা টেবিল চেয়ার পাতলাম, 200টা টেবিল চেয়ার পেতে আমি রাতে ঘুমাতে গেলাম, এবার দেখি বিশাল ঝড় এসেছে মানে কি উইন্ড লোড চলে এসেছে বিশাল, তো আমার কম্বিনেশনে ডেড লোড আর উইন্ড লোড এই কম্বিনেশনে তখন এক্সটার্নাল লোড বাড়ছে, তোরা নেই সেই জন্য লাইভ লোড নেই, ঠিক আছে, তোরা বাড়িতে, আমার রুমটা ফাঁকা, ফলে লাইভ লোড 0, লাইভ লোডকে আমি কিছু ধরলাম না, লাইভ লোডকে আমি ড্যাশ দিয়ে দিলাম। আর উইন্ড লোড কি, ঝড় এসেছে, ঝড় আসার জন্য উইন্ড লোড এলো। ও বললো স্যার উইন্ড লোডকে কত দিয়ে গুণ করবো, আমি বললাম একদম কান খুলে শুনে রাখ, উইন্ড লোডকেও গুণ করবি 1.5 দিয়ে, আর আমি তো তোদের শিখিয়েছি ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করা, এটা আশা করি তোরা ভুলবি না। ও এবার আমাকে নেহা বলছে স্যার একটা জিনিস বলুন না, যে আপনার কথাটা তো বুঝলাম, কিন্তু ধরুন সকালবেলা পড়ছি রোববার দিন আমরা পড়ছি, ডেড লোড আপনার বেড়ে গেছে, আপনি এসি ডেসি লাগিয়েছেন, ঠিক আছে, আর হচ্ছে আমরা টিফিন ফিফিন জল টল নিয়ে এসেছি, ডেড লোড বেড়ে গেছে, আবির মোটা হয়ে গেছে ওই জন্য লাইভ লোড বেড়ে গেছে। এবার সেই সময় ঝড় আসতে পারে না স্যার, আলাম শোন, সেই সময় ঝড় আসার প্রবাবিলিটি, তোরা সপ্তাহে পড়িস টোটাল ধর আমার সেন্টারে 8 ঘন্টা, আর প্রত্যেক দিন 24 ঘন্টা ইন্টু 7, 24 ঘন্টা ইন্টু 7 কত আওয়ার হয় তোরা গুণ করে আমাকে বল, 24 ইন্টু 7 টোটাল 168, 168 আওয়ারের মধ্যে তোরা 7-8 ঘন্টা পড়িস, সেই 7-8 ঘন্টার মধ্যেই ঝড় আসবে, এটার প্রবাবিলিটিটা একটু বের করিস তো, আমি তো ম্যাথমেটিক্সিয়ান নই, যারা ভালো ম্যাথামেটিক্স জানিস আমার থেকে তারা এর প্রবাবিলিটিটা বের করবি, প্রবাবিলিটি অনেক কম হয়, ঠিক আছে। এবার তর্কের খাতিরে তুই উইন্ড লোডকেও কিন্তু 1.5 দিয়ে, লাইভ লোডকেও 1.5 দিয়ে, ডেড লোডকেও 1.5 দিয়ে গুণ করতে পারিস, যদি ডেড লোড, লাইভ লোড আর উইন্ড লোডের কম্বিনেশন ধরে তুই ডিজাইন করিস, কিন্তু দাম অনেক বেড়ে যাবে, স্ট্রাকচারের ভ্যালু অনেক বেড়ে যাবে, আমি আর 3 তালাটা বানাতে পারবো না, এত দাম বেড়ে যাবে। বললো তাহলে স্যার কি করব, আমি বললাম ডেড লোড, লাইভ লোড আর উইন্ড লোড এই কম্বিনেশনটা যখন ধরবি তখন একে 1.2 দিয়ে গুণ করে দিই, আমি লাল দিয়ে লিখে দিলাম 1.2, ঠিক আছে, তো 1.2 দিয়ে গুণ করবি। আর বললো স্যার 1.5 দিয়ে তো গুণ করলে সেফটি হয়, অনেকে আরেকজন উঠে বললো
বললাম ভাই সেফটি হয় তাহলে এতক্ষণ কি বললাম তোরে, সেফটি তো হয় কিন্তু দাম তো বেড়ে যাবে। আমরা তো আমাদের ইকোনমিকও তো চিন্তা করতে হবে, ইকোনমিক না চিন্তা করলে কি করে বলবো বল। বলো হ্যাঁ স্যার এটা ঠিক বলেছেন। আমি বললাম তাহলে এটা কি, লিমিটেড অফ কোল্যাপস তোদের পড়ালাম, ঠিক আছে। কোল্যাপস মানে হচ্ছে ভেঙে পড়ে যাওয়া, আর সার্ভিসিবিলিটি মানে কি, সার্ভিসিবিলিটি মানে তো ভাঙেনি রে, জাস্ট ক্র্যাক ধরেছে বসে গেছে ঝুলে গেছে, এগুলো হচ্ছে সার্ভিসিবিলিটি। তো সার্ভিসিবিলিটির লোড তো তাহলে কম হবে, এতটুকুন তো বুঝেছিস। একই কম্বিনেশনগুলো কিন্তু দেখ, এখানে ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস উইন লোড, ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন লোড, সে একই কম্বিনেশন। যখন সার্ভিসিবিলিটি ধরছিস তখন তো এক্সটার্নাল লোড কম, কারণ ক্র্যাক তো কম লোডের জন্য আসে, তাহলে নিশ্চয়ই 1.5 1.2 এই ভ্যালুগুলো ধরবি না, এটা মনে রাখ। যেহেতু কম সেহেতু ডেড লোডকে গুণ করব 1.0 দিয়ে। আমি কালো লাইন রংটা ইউজ করি কারণ এখানেও কালো ইউজ করেছি বলে এটাকে মুছে দিচ্ছি। তা কালোটা আর একটু বেশি প্রমিনেন্ট, আমাকে বলে স্যার কালো কালারটা না দেখতে সুবিধা হয়। ডেড লোডকে 1 দিয়ে গুণ করবি, লাইভ লোডকে 1 দিয়ে গুণ করবি, উইন লোড নেই বলে ড্যাশ। আর ডেড লোড প্লাস উইন লোডের ক্যালকুলেশন তো কীভাবে করবি, ডেড লোডকে 1 দিয়ে গুণ করবি, লাইভ লোডকে তো গুণ করতে পারছিস না, উইন লোডকেও 1 দিয়ে গুণ করবি। আর যখন তিনটের কম্বিনেশন আসবে, ডেড লোডকে 1.0 দিয়ে গুণ করবি, লাইভ লোড আর উইন লোডকে 0.8 দিয়ে গুণ করে দিবি, লাইভ লোড আর উইন লোডকে 0.8 দিয়ে গুণ করে দিবি। অ্যাকচুয়ালি কি বলতো, লাইভ লোড আর উইন লোডকে কমিয়ে দিবি, কারণ সার্ভিসিবিলিটি মানে ক্র্যাকের হওয়ার সম্ভাবনা এমনিই কম, ফলে এটাকে কমিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেও এটা একদম ভালো করে বোঝা যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো সব স্ট্যাডে, আমরা যখন স্ট্যাডে ডিজাইন করি না তখন এই কম্বিনেশনগুলো খুব ইউজ হয়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে তোদের। দেখ আমি তোদের কোডাল প্রভিশন দেখিয়ে দিচ্ছি, কোড দেখালে তো দেখ কোনোদিনও আর ভুলবি না আমি আশা করি। কোডে চলে যা 68 নাম্বার পেজ, এটা IS 456 2000 কোড, ঠিক আছে। টেবিল নাম্বার 18-তে চলে যা, ডেড লোড প্লাস, এটা দেখ IL লিখেছে, এটা লাইভ লোড, ঠিক আছে। ডেড লোড প্লাস উইন লোড, ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন লোড। আবির আমাকে বললো স্যার পেয়ে গেছি, একে ধরবো 1.5 দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটেড অফ কোল্যাপস, আর এটা হচ্ছে আপনার ডেড লোড প্লাস লাইভ লোড, সেখানে আমি উইন লোডকে বাকি রাখলাম। এবার আমি কি করলাম, আমি যখন ডেড লোড প্লাস উইন লোড পড়াচ্ছি, আমি তোদের বললাম ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করবি, এটাকে কিছু না ড্যাশ দিয়ে দিয়েছিস, আর উইন লোডকে 1.5 দিয়ে গুণ করবি। এবার আমাকে আবির হাত তুলে বললো স্যার আমি বুঝেছি। এবার আমি একটা জায়গা বুঝিনি যে স্যার এখানে 1.5-এর পরে 0.9 কেন আছে। আমি বললাম ভালো প্রশ্ন, 0.9 কেন আছে এটা আমি তোদের বলতে ভুলে গেছি, এখন আমি তোদের এটা বলবো 0.9 কেন আছে, আমি দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। তো আবির বললো স্যার আমি বুঝে গেছি, আপনি একটু পরিষ্কার করে মুছুন তো জায়গাগুলো, ঠিক আছে, আরেকবার ভালো করে দেখি। আমি বললাম দেখ ডেড লোডকে গুণ করলাম কি দিয়ে, ডেড লোডকে আমি গুণ করলাম হচ্ছে 1.5 দিয়ে, আর লাইভ লোডকে আমি গুণ করলাম আমি 1.5 দিয়ে, ঠিক আছে। আর আমি উইন লোডকে তো কিছু দিয়ে গুণ করিনি, এই জন্য উইন লোডকে এখানে দেখ এক কোডে লিখে দিয়েছে তোদের 1 দিয়ে গুণ করতে। দেখ কিছু দিয়ে গুণ না করা আর 1 দিয়ে গুণ করা, ভ্যালু তো সব সমান আসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেবো, একটা নিউমেরিক্যাল প্রবলেম করাবো, তখন তো বুঝবি, কিন্তু 100% এখনই তোকে বুঝতে লাগবে। কিন্তু ডেড লোডকে গুণ করলাম 1.5 দিয়ে, লাইভ লোডকে গুণ করলাম 1.5 দিয়ে, উইন লোডকে কোনো কিছু দিয়ে গুণ না করা, মানে 7 রয়েছে উইন লোড, তাকে 7 রেখে দেওয়া বা 7 × 1 করে দেওয়া, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? নেহা বললো না স্যার পার্থক্য নেই, কোড বলে দিয়েছে, ঠিক আছে, 1 দিয়ে গুণ করতে, ফলে 1 দিয়ে গুণ করবি। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা 1 দিয়ে গুণ করি না, ঠিক আছে, নেই তো কি গুণ করব, জাস্ট ভ্যালুটা পাতি যোগ করে দিই। আর ডেড লোড প্লাস উইন লোড যখন ধরবো, ডেড লোডকে 1.5 দিয়ে, উইন লোডকে 1.5 দিয়ে, আর লাইভ লোডটা ড্যাশ রেখে দিলাম। আর যখন কম্বিনেশন ধরছি ডেড লোড, লাইভ লোড, উইন লোড, তিনটেকেই আমি 1.2 দিয়ে গুণ করে তোদের দেখালাম লিমিটেড অফ কোলাপসের জন্য। তো বললো আবির স্যার লিমিটেড অফ কোলাপস বুঝে গেছি, এবার লিমিটেড অফ সার্ভিসিবিলিটি বলুন। আমি বললাম দেখ আবির আমি কি বলেছিলাম, তোর ওই ডেড লোড প্লাস উইন লোড যখন আসবে বা ডেড লোড প্লাস লাইভ লোড যখন আসবে, যে কোনো একটা কম্বিনেশন, ধর প্রথমে ডেড লোড প্লাস লাইভ লোডই ধরছি, তখন উইন লোডকে কোনো একটা কিছু দিয়ে গুণ করা, কোনো একটা কিছু বলতে 1 বলতে, কোনো একটা কিছু আমার বলা তোকে ঠিক হয়নি, 1 দিয়ে গুণ করা আর ড্যাশ রেখে দেওয়া, এ দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নেই। এখানে দেখ তাই করেছে, কিন্তু এখানে ওরা 1 দিয়ে গুণ করেছে কারণ ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিয়েছে যে 1 দিয়ে তুমি গুণ করতে পারো, কারণ যখন স্ট্যাডে এরকম ড্যাশ রাখা যায় না, ঠিক আছে, তো স্ট্যাডে কিছু একটা দিতে হয়, তো কী দেয় তখন আমরা 1 দিই।
তো যেহেতু সার্ভিসিবিলিটি, ডেড লোডকে 1 দিয়ে গুণ করলাম, উইন্ড লোডকে 1 দিয়ে গুণ করলাম, ডেড লোডকে 1 দিয়ে গুণ করলাম, লাইভ লোডকে 1 দিয়ে গুণ করলাম, আর উইন্ড লোডকে এখানে আমি ড্যাশ রেখে দিলাম। দেখ প্রথম উদাহরণটা আমাদের কি আছে, এই লোড কম্বিনেশন, এখানে উদাহরণ তো বলা যায় না, মানে প্রথম 1 নম্বরে কি আছে, ডেড লোড আছে, আর তোর আছে হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। সেই জন্য ডেড লোডকে 1 দিয়ে, লাইভ লোডকে 1 দিয়ে, আর উইন্ড লোড হচ্ছে ড্যাশ রেখে দিলাম। কিন্তু যেহেতু স্ট্যাডে ড্যাশ রাখা যায় না, সেহেতু যখন এখানে উইন্ড লোডকে 1 দিয়ে গুণ করে দেখানো হয়েছে, কিন্তু তোদের পরীক্ষা দেওয়ার জন্য তোরা ড্যাশ দিয়েই মনে রাখ, এর বেশি দরকার নেই। এবার আমি ডেড লোড প্লাস উইন্ড লোড যখন পড়াচ্ছি, ডেড লোডকে 1 দিয়ে গুণ করছি, উইন্ড লোডকে 1 দিয়ে গুণ করছি। আর যখন তোদের এই তিনটের কম্বিনেশন যখন পড়াচ্ছি, তখন ডেড লোডকে 1 দিয়ে গুণ করছি, উইন্ড লোড আর এটা হচ্ছে লাইভ লোড আর উইন্ড লোডকে দেখ 0.8 দিয়ে গুণ করছি। এবার আমাকে আবির বললো স্যার পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার, শুধু 0.9টা শুধু বুঝিনি। আমি বললাম চল এবার এটা বুঝাই। 0.9টা কি তোদের, এবার দেখ এর লোড কম্বিনেশনটা আগে দেখে নে। লোড কম্বিনেশন কি, ডেড লোডকে গুণ করছি 0.9 দিয়ে, আর উইন্ড লোডকে কী দিয়ে গুণ করছি, উইন্ড লোডকে কিন্তু তোর 1.5 দিয়েই গুণ করলাম। ও বললো স্যার বুঝতে পেরে গেছি। বললাম আয় এবার এখানে এখানে ডেড লোডকে কী দিয়ে গুণ করছি, আমি বললাম দাঁড়া এটাকে একটু ক্লিয়ার করে দিই, এটা ক্লিয়ার করে দিই, অনেক বোঝাতে দাগ টাগ হয়ে যায়, তো পরে একটা উদাহরণ দিলে সেটা বুঝতে তোদের অসুবিধা হবে। এবার আমি বললাম আবি তুই তাহলে আমাকে বললি তুই বুঝতে পারিস নি যে এটাকে আমি সবুজ কালি দিচ্ছি, ডেড লোডকে IS 456.9 দিয়ে গুণ। দেখ এখানে এটা মানে এই সফটওয়্যারটা ইউজ কর, অনেক সময় স্ট্রেট লাইন এরকম চলে আসে, কেন আসে আমি জানি না, আমিও তো হ্যাবিচুয়েটেড না বহু বছরের। তো এই ডেড লোডটাকে আমি কি করছি 0.9 দিয়ে গুণ করছি, তাহলে ডেড লোডটাকে 1.5 না লিখে অর ছিল 1.5 দিয়ে তো বুঝে গেলাম, তো 0.9 দিয়ে গুণ করছি। আর আমি একটা জিনিস দেখতো, আমি কালকে রাতে কোড পড়তে গিয়ে দেখে নিয়েছি, দেখ কি লিখেছে এরা, 0.9 দিয়ে যখন গুণ করব তখন দেখ ওরা একটা ওভার টার্নিং এফেক্ট দেখ লিখেছে এখানে, দেখ ওভার টার্নিং এফেক্ট, বা দেখ এই যে হোয়াইল কনসিডারিং আর্থকোয়েক এফেক্ট, এটাকে আমি শুরু না করলে আমার মূল লেখাটাই তোদের ঢাকা পড়ে যাবে। দেখ আর্থকোয়েক এফেক্ট সুইটেবল ফর আর্থকোয়েক লোড আর উইন্ড লোড, দাঁড়া আমি এটা দেখেছিলাম, তোকে খুঁজে আমি দেখাই, ঠিক আছে। না এই যে এখানে দেখ, দিস ভ্যালু ইজ টু বি কনসিডার্ড হোয়েন দ্য অ্যাগেন্স্ট, এই দেখ ওভার টার্নিং কথাটা লেখা আছে, এটা বাড়িতে ভালো করে পড়বি। যখন আমি ডেড লোডকে 0.9 দিয়ে গুণ করব, তখন আমি এই ওভার টার্নিং কথাটাকে কনসিডার করব। এবার আমাকে পায়েল বলল স্যার ওভার টার্নিং কথাটা বুঝে গেছি, এবার একটা উদাহরণ দিয়ে বুঝান। যে আমি বললাম শোন এখন আমার বলা শেষ হয়নি, যখন তোদের পরীক্ষার কোশ্চেনে লেখা থাকবে ডেড লোড আর উইন্ড লোডের কম্বিনেশন, তখন সর্বদাই এক্সটার্নাল ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করবি, এই বিষয়ে কোনো ভুল করবি না। আর যখন লেখা থাকবে ডেড লোড প্লাস উইন্ড লোডের কম্বিনেশন, কিন্তু ডেড লোড ওভার টার্নিং এই টার্মটা লেখা থাকবে তোদের, ডেড লোড যেটা সেটা ওভার টার্নিং এফেক্ট তার উপর আসে, বা স্ট্রাকচারটা ওভার টার্নিংয়ের জন্য ভেঙে যায়। মোদ্দা কথা ওভার টার্নিং এই কথাটা যখন লেখা থাকবে, তখন ডেড লোডকে 0.9 দিয়ে গুণ করবি। বললো স্যার বুঝে গেছি, যদি আপনি একটা বাস্তব একটা উদাহরণ যদি দেন তাহলে আরও বুঝতে ভালো হয়। আমি ডেড লোডকে 0.9 দিয়ে গুণ করব যখন পরীক্ষার কোশ্চেনে ওভার টার্নিং এফেক্ট এই কথাটা লেখা থাকবে। তাহলে বুঝেছিস, তাহলে একটা উদাহরণ বললি যখন, তাহলে বোঝ তাহলে একটা উদাহরণ দিয়ে, ঠিক আছে। আমি বললাম একটা ওভার টার্নিং কার হয়, আমাকে আমি হাত তুলে বললো স্যার ড্যামের ওভার টার্নিং হয়। আমি বললাম ঠিক আছে ভালো বলেছিস, ড্যামের ওভার টার্নিং হয়, আমি একটা ড্যামের একটা ছবি একটা আঁকি, ড্যাম ছেড়ে দে আমি একটা রিটেনিং ওয়ালের ছবি আঁকি, রিটেনিং ওয়ালেরও তো ওভার টার্নিং হয়। বলে হ্যাঁ স্যার রিটেনিং ওয়ালেরই তাহলে ছবি আঁকেন, আপনার বোঝাতে সুবিধা হবে। বললাম দেখ ভাই এই একটা রিটেনিং ওয়াল আঁকলাম, দেখ আবার এরকম আমি স্কোয়ার, এটা চৌকো টাইপ হয়ে যাচ্ছে, এটা কী হয় ব্যাপারটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এটা আমার একটা রিটেনিং ওয়াল আঁকলাম, এই তোদের একটা, এবার দেখ সুন্দর রিটেনিং ওয়ালের স্ট্রাকচারও ধরে নিয়েছে। এবার আমি একটা রিটেনিং ওয়াল আঁকলাম, এই আমার একটা রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়ালে কী হয় এই ওভার টার্নিং এফেক্টটা আসে। আমি বললো হ্যাঁ স্যার এটা বুঝেছি। বললাম শোন তো ধর রিটেনিং ওয়ালের আমি ডেড লোড ধরলাম, ডেড লোড হচ্ছে আমার 4000 কিলো নিউটন, কারণ রিটেনিং ওয়াল তো অনেক লোড তো বেশি, তো রিটেনিং ওয়ালের ডেড লোড আমি ধরলাম হচ্ছে 4000 কিলো নিউটন।
4000 কিলো নিউটন ধরে যখন রিটেনিং ওয়ালটা ডিজাইন করছি তখন সেই জায়গার আমাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলল, স্যার 4000 কিলো নিউটনের বেশি এক্সটার্নাল এফেক্ট কোনো দিন আসতে পারে না, আপনি 4000 কিলো নিউটন ধরেছেন, আপনার স্ট্রাকচার সেফ। আমি বললাম ধরুন কোনো দিন চলে আসলো, আজকাল তো এই সুনামি হচ্ছে, এই বুলবুলি, তারপর হচ্ছে আয়লা, এগুলো তো হচ্ছেই, ধরুন কোনো কারণে ঝড় বিশাল উঠলো আর সেই ঝড়ের জন্য এক্সটার্নাল লোডটা 4000 কিলো নিউটনকে ছাপিয়ে গেল। বলো স্যার হতে পারে, আপনার কথাটা ফেলে দিচ্ছি না। আমি বললাম শুনুন তাহলে এক কাজ করি আমি ডেড লোডটাকে কমিয়ে দিই। ও বললো স্যার কেন কমাবেন ডেড লোডটাকে? আমি বললাম দেখুন না ক্যালকুলেশনটা দেখুন, আপনি বুঝে যাবেন, আমি ডেড লোডটাকে কমিয়ে দিচ্ছি। বললো স্যার কত দিয়ে কমাবেন? আমি বললাম দেখুন আগে এই ডেড লোডকে 4000কে আমি 0.9 দিয়ে গুণ করে ধরছি 3600 এর আমি ধরলাম তোমার ওই ডেড লোড। বলো স্যার ঠিক আছে, ডেড লোডটাকে তাহলে আপনি কমিয়ে দিয়েছেন। আরাম দেখুন কমাচ্ছি কেন, অ্যাকচুয়ালি কিন্তু 4000 কিলো নিউটনই তার ডেড লোড রয়েছে, আমি 3600 দিয়ে ডিজাইন করব, কমাচ্ছি কিন্তু বাস্তবে না, ডিজাইন করব। এক্সটার্নাল লোড কত আসছে? 4000। আমি যখন ডিজাইন করব কত ধরলাম? ও বলল স্যার আপনি 3600 ধরলেন। আমি বললাম তাহলে এক্সট্রা কত ধরবো ডিজাইনে? ও বলল তাহলে স্যার আপনাকে 4000 মিলাতে গেলে এক্সট্রা আপনাকে 400 কিলো নিউটন ধরতে হবে। আলাম তাহলে আমার ডিজাইনে তাহলে টোটাল লোড কত হবে? ও বললো স্যার আপনার ডিজাইনে তাহলে টোটাল লোড 4000 কিলো নিউটন হয়ে যাবে। আমি বললাম আচ্ছা একটা জিনিস বলুন তো, এই 0.9 দিয়ে যদি গুণ না করতাম তাহলে এক্সট্রা যে 400 আমি ধরলাম, এই এক্সট্রা 400 ধরার কি আমার জায়গা থাকতো? হলো না স্যার, এক্সট্রা 400 ধরার জায়গা থাকতো না, কারণ অলরেডি আপনার যারা ড্যামটা আপনাকে বানানোর বরাদ্দ দিয়েছে ক্লায়েন্ট, সে তো দেখে নিয়েছে যে 4000 ডেড লোড, আপনি 0.9 দিয়ে গুণ করে মাঝখানে কোথায় ডিজাইনের মধ্যে এটাকে কমিয়ে দিয়েছেন। ও যদি আগেই দেখে নিত 4000 ধরে নিয়েছেন আপনি, তাহলে তো 400 এক্সট্রাও কিছুতেই আপনাকে দিত না, কারণ 400 এক্সট্রা দেওয়ার জন্য তোর কস্ট বেড়ে যাচ্ছে। বললাম এই জন্য ডিজাইনে আমি 0.9 দিয়ে গুণ করলাম। তাহলে আমার টোটাল অ্যাকচুয়ালি কত হলো? ডেড লোড তো আমার ছিল 4000 আগে থেকেই ছিল, আমি ডিজাইন করে মাঝখানে ওকে ফাঁকি দিয়ে 4000, ও তো সবসময় ক্যাচের ম্যাচের করে যে আপনি ডিজাইন ডেড লোড কমান, ও তো বোঝে না যে ওর স্ট্রাকচার ওভার টার্নিং হয়ে যাবে, অশিক্ষিত, ঠিক আছে, ও শুধু কস্টিং দেখে। আমি কস্টিং ওকে ভালো করে না দেখিয়ে ডিজাইনের মধ্যে কারচুপি করে ডেড লোডটাকে 0.9 দিয়ে গুণ করে কমিয়ে আবার 400 যোগ করে দিলাম। তাহলে ও কি দেখলো? ও দেখলো ও টোটাল 4000 এখানে 4000ই এসছে। তো ও বললো স্যার হেন্স ওকে, কিন্তু অ্যাকচুয়াল ডেড লোড কত? 4000 ছিল প্লাস 400, আমি ডেড লোডটাকে 0.9 দিয়ে গুণ করে কমিয়ে প্লাস 400 অ্যাড করে দিলাম, তাহলে অ্যাকচুয়াল ডেড লোড আমার কত আসলো? 4400 কিলো নিউটন। তাহলে আমার ডিজাইন যখন আমি 4000 কিলো নিউটন ধরেছি তখনই আমার ডিজাইন ছিল সেফ। এখন আমি ডেড লোড কত ধরলাম? এখন ডেড লোড ধরলাম 4400, হুইচ ইজ গ্রেটার দেন 4000। তাহলে আমি পরিষ্কার লিখতে পারি হেন্স সেফ। আবির বোঝা গেল ডেড লোডটাকে কেন কমালাম? ডেড লোডটাকে 0.9 দিয়ে গুণ করে কমালাম, কারণ হচ্ছে যাতে এক্সট্রা 400 যেটা যোগ করলাম সেটা ডিজাইনের ভেতরেই থেকে গেল। আমার যে কাস্টমার সে দেখলো টোটাল ডেড লোড 4000ই রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু ডেড লোড আর 4000 নেই, 4400 দাঁড়িয়ে গেছে। বুঝতে পারলি? আমার স্ট্রাকচার আরও সেফ। আমরা তো ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারকে কোনোভাবে সেভ করা আমাদের দায়িত্ব, ঠিক আছে? এই জন্য ডেড লোডটাকে কমিয়ে ক্যালকুলেশন করলাম। তাহলে এখানে তোরা বুঝতে পারলি যে ডেড লোডটাকে কেন কমাবো আর কত কমাবো? ডেড লোডটাকে 0.9 কমাবো। আবার আমাদের মধ্যে তো এমন অনেক বিশেষজ্ঞ আছে যা ডেড লোডটাকে 0.6 কমিয়ে দিল, 0.3 ধরে দিল 0.9-এর জায়গায়, তাহলে কস্ট অনেক বেড়ে যাবে স্ট্রাকচারের। তো আইএস কোড তো জানে ইঞ্জিনিয়ারদের স্বভাব চরিত্রগুলো, সেই জন্য আইএস কোড ওই ঝামেলাই নেয়নি, ও ডাইরেক্ট বলে দিয়েছে যে 0.9 অবধি তুমি ম্যাক্সিমাম কমাতে পারবা, তুমি তোমার কোনো সাইন্টিফিক কোনো রিসার্চ এখানে তুমি কাজে লাগাতে পারবা না। আমি লিখে দিয়েছি 0.9, তুমি 0.9 অবধি কমাও, এর বাইরে তোমার কোনো এখতিয়ার নেই কমানোর। আলাম বাহ ভালো কথা, তোরা বুঝে গেছিস। আলাম তাহলে তোদের একটা বাস্তবে একটা উদাহরণ দিয়ে বলি, বাস্তবে একটা উদাহরণ দেখ।
বাস্তব উদাহরণটা দেখলে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? হলো স্যার, হ্যাঁ ঠিক আছে, এটা তো বুঝলাম। যখন গুপ্তার কোশ্চেন করব আপনি বলেছেন এই আছে একটা বাস্তব, তখন এর একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে এই সম্বন্ধে, যখন আমরা একটা গুপ্তার কোশ্চেন করব, কিন্তু একটা নিউমেরিক্যাল আপনি আমাদের শিখিয়ে দেন। আমি বললাম দেখ, 3টে কন্ডিশন ধর বলে দিয়েছে, 3টে কন্ডিশনের আগে কিছু লোড তোদের বলে দিয়েছে পরীক্ষায়। একটা তোদের বলে দিয়েছে ডেড লোড, আমি একটু বড় করে নিই, তাহলে বোর্ডটা বড় করলে তোদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? দেখ, আমাকে বলে দিয়েছে আমার ডেড লোড রয়েছে 1000 কেজি, 1000 কেজি, ঠিক আছে? লাইভ লোড রয়েছে 200 কেজি, 200 না, আমি 100 ধরলাম, তো এটা 1000 বলেছি না, ভুল বলেছি, 100, ঠিক আছে? 100 কেজি, এটা 220 কেজি, এটা 220 কেজি। উইন্ড লোড আমি ধরলাম হচ্ছে 80 কেজি, 80 কেজি, ঠিক আছে? আর আর্থকোয়েক লোড ধরলাম আমি 50 কেজি। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার মনের থেকে আমি দিচ্ছি। এবার আমাকে একটা লোডিং কন্ডিশন দিয়ে দিয়েছে, এটা আমার এক্সাম্পল 1 দিলাম তোদের, এটা আমার এক্সাম্পল 1। এবার আমার বলে দিয়েছে কতগুলো লোডিং কন্ডিশন, বলে প্রশ্ন করলো কি কোন লোডিংয়ের জন্য স্ট্রাকচারটা সেফ হবে বা ম্যাক্সিমাম ভ্যালু কোনটা ধরবো ডিজাইন করার সময়। আলাম তাহলে বাপু আমাকে লোড কম্বিনেশনগুলো তুমি দেখাও, এই লোড দিয়ে আমি কি করে বুঝবো? ও বললো স্যার দেখুন লোডগুলো এগুলো রয়েছে, একটা ডেড লোড প্লাস লাইভ লোড। বললাম ঠিক আছে। দ্বিতীয় বললো স্যার ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড। বললাম ঠিক আছে। তৃতীয় বললো স্যার ডেড লোড প্লাস উইন্ড লোড। আমি বললাম এই তিনটাই। বললো স্যার আরেকটা দিই। বললাম দাও। ও বললো স্যার 4 নম্বরটা নেন, ডেড লোড প্লাস আর্থকোয়েক লোড। আমি বললাম ঠিক আছে। বললাম দেখ আবিরকে বললাম তুই পারবি? ও বললো স্যার আমি পারবো। আমি বললাম বল তাহলে, তুই বল কত। ও বললো স্যার আপনি শিখিয়ে দিয়েছেন ডেড লোডের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি 1.5 ধরবো যদি লিমিট স্টেট অফ কোল্যাপস ধরি। আর আমি বললাম একটা জিনিস ভালো করে শুনে রাখ, পরীক্ষার কোশ্চেনে যদি কিছু বলে না দেওয়া থাকে এরকম লোডিং কন্ডিশন ধরে, লিমিট স্টেট অফ কোল্যাপস আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি, সর্বদাই লিমিট স্টেট অফ কোল্যাপস ধরবি। লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি যদি বলে দেয় তবেই একমাত্র লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি ধরবি। আলাম তাহলে দেখ আমি করে দিই, তোর সুবিধা হবে। ডেড লোড আর লাইভ লোড এই কম্বিনেশন যদি থাকে তাহলে কি করেছি, ডেড লোডকে 1.5 দিয়ে গুণ করেছি, লাইভ লোডকে 1.5 দিয়ে গুণ করেছি। আলাম আলাদা আলাদা করে করছি না। 100 আর 220, ডেড লোডের ভ্যালু কত? ডেড লোডের ভ্যালু আমার হচ্ছে 100, আর হচ্ছে তোর লাইভ লোডের ভ্যালু কত? লাইভ লোডের ভ্যালু হচ্ছে 220। আলাম একবারে আমি 100 প্লাস 220 এ দুটো লিখে নিলাম, এই দুটোকে একবারে 1.5 দিয়ে গুণ করে দিলাম এবং এদের ভ্যালু 480 কেজি পাশে লিখে দিলাম। ও বললো স্যার বুঝে গেছি। আলাম আবির এবার বলতো, এবার তো ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড আছে, এবার কি করব? ও বললো স্যার আপনি শিখিয়ে দিয়েছেন 3টে লোডিং কন্ডিশন যখন আসে লোডগুলো লিখে তাকে 1.2 দিয়ে গুণ করে দেবো। আমি বললাম ভালো বুঝে গেছিস। ডেড লোড কত? বললো স্যার 100। আলাম লাইভ লোড কত? ও বললো স্যার এখানে দেওয়া আছে 220। আলাম ঠিক আছে। আর উইন্ড লোড কত? উইন্ড লোড দেওয়া আছে এখানে হচ্ছে 80। ও বললো স্যার তাহলে 3টেকে যোগ করে 1.2 দিয়ে গুণ করো। আলাম কর। 100 প্লাস 220 প্লাস 80, এই 3টেকে যোগ কর এবং এই 3টেকে যোগ করে 1.2 দিয়ে গুণ করা। আমি বললাম আবির ভ্যালু কত আসলো রে? বলো স্যার একই তো আসলো, 480 কেজি তো আসলো। এখানেও আপনার এসেছিলো 480 কেজি, এখানেও এসেছিলো 480 কেজি, এখানেও তো এলো 480 কেজি। কোনটাকে ধরবো? ডিজাইন লোড। আমি বললাম চুপ কর, ম্যাক্সিমাম লোডটাকে ডিজাইন লোড ধরবো, এখনও শেষ হয়নি, খেলা ভি বাকি হ্যায়। এবার দেখ এবার কি বলেছে, ডেড লোড প্লাস উইন্ড লোড। ডেড লোড প্লাস উইন্ড লোড, ডেড লোডের সময় কিন্তু ওভারটার্নিং এফেক্ট কোশ্চেনে বলে দেয়নি, তাহলে ডেড লোডকে 1.5 দিয়ে গুণ কর আর উইন্ড লোডকে 1.5 দিয়ে গুণ কর। আমি বললো স্যার শিখে গেছি। ডেড লোডের ভ্যালু হচ্ছে 100, ডেড লোডের ভ্যালুটা লিখলাম 100, আর উইন্ড লোডের ভ্যালু হচ্ছে আপনি বলে দিয়েছেন শিখিয়ে 80। এ দুটো পরপর লিখে এ দুটোকে 1.5 দিয়ে গুণ করলাম, গুণ করে ভ্যালুটা আমি পেলাম 270 কেজি। আর শেষেরটা কি? ডেড লোড প্লাস আর্থকোয়েক লোড। আমি বললাম আবির আর্থকোয়েক লোড আসলে কি করবি? ও বললো স্যার আর্থকোয়েক লোড আসলে আপনি তো শিখিয়ে দিয়েছেন 1.5 দিয়ে গুণ করতে। আলাম এখানে তোকে কোথায় শিখিয়েছি? এখানে আর্থকোয়েক কোথায় লিখিয়েছি? দেখ এখানে তোকে লিখিয়েছি ডেড লোড প্লাস উইন্ড লোড, এখানে উইন্ড লোড লেখা আছে। আমি বললাম তাহলে তুই কেন বোকার মতো বললি উইন্ড লোড আর আর্থকোয়েক লোড? শোন, উইন্ড লোড আর আর্থকোয়েক লোড, এখন তোকে বলছি, এখন কানটা খুলে শোন, উইন্ড লোডও যা আর্থকোয়েক লোডও তাই।
আমরা ডিজাইন যখন করি এই ফ্যাক্টরটা দেখার সময়, আসলে তো উইন্ড আর আর্থকোয়েক এক না, উইন্ড মানে ঝড় আর আর্থকোয়েক মানে তোর ভূমিকম্প, কিন্তু এই লোডটা দুটোর ক্ষেত্রেই একই ধরি 1.5, ঠিক আছে? ভয় পেয়ে যাবি না, উইন্ড জানি আর স্যার আর্থকোয়েক জানি না, আর্থকোয়েকের সময় কি করব, সেম ভ্যালু লিখবি। তাহলে আমার উইন্ড লোড ডেড লোড কত, ডেড লোড হচ্ছে 100, বলো স্যার জানি। আর্থকোয়েক লোড কত, আমি বললাম দাঁড়া আমি দেখে নিচ্ছি, আমি ভুলে গেলাম, 50। আর্থকোয়েক লোড 50। ও বললো স্যার তাহলে এটাতে আমি একটা নতুন জিনিস শিখতে পারলাম এই উদাহরণটা করে, আর্থকোয়েকের ক্ষেত্রেও আমার 1.5 দিয়ে গুণ করতে হয়। আপনি বারবার উইন্ড আর্থকোয়েক এগুলো বলেননি, কারণ উইন্ড মানে ঝড়, আর্থকোয়েক মানে ভূমিকম্প, দুটোর ক্ষেত্রে একই ফ্যাক্টর আসে। আমরা যাতে অল্প কথায় মনে রাখতে পারি বলে আপনি বকর বকর কম করেছেন। বললাম ঠিক, একে তুই 1.5 দিয়ে গুণ কর, দেখবি গুণ করে অ্যান্সার কত আসবে। ও বললো স্যার 1 মিনিট দাঁড়ান ক্যালকুলেটারে করে নিই, অ্যান্সার এলো আমার 225 কেজি। আমি বললাম দেখ তো কোনটা বেশি, ডিজাইন কোনটা, এটা 480, এটা 480, এটা হচ্ছে তোর এলো হচ্ছে 270, আর এটা তোর এলো 225। ও বললো স্যার তাহলে সবচেয়ে ভ্যালু হচ্ছে 480। আমি বললাম ঠিক আছে, ভালো করে বুঝে গেছিস, তাহলে এক কাজ কর আবির, তোর ওই ডিজাইন লোড তুই 480 ধরে ফেল, 480 ধরে তুই ডিজাইন লোড পার্টিকে বলে দে। বলো স্যার বুঝে গেছি, ব্যাস ক্লিয়ার এই জায়গাটা। বললাম ঠিক আছে, এতটুকুন তারা বুঝতে। আমি বললাম দেখ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকক্ষণ ধরে বকর বকর করলাম পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। আমাদের অ্যাকচুয়ালি যখন পড়ি না এভাবে কেউ বলে দেয়নি, আমার নিজের বহুবার এটা কনফিউশন ছিল আর কি। হ্যাঁ, এবার একটা নতুন জিনিস তোদের শিখাই, তোরা এই জিনিসটা জানিস কি না আমি জানি না। এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর কংক্রিট। হঠাৎ উঠে নেহা বলে দিল স্যার কংক্রিটেরও কি আবার স্ট্রেস স্ট্রেন হয়? এটা আপনি কোথার থেকে বলছেন, কোনো দিনই তো পড়িনি। আলাম এই জিনিসটা পড়েছিস, এটা কিসের বলতো? এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ফর মাইল্ড স্টিল। হলো হ্যাঁ স্যার এটা দেখেছি, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের প্রথমেই দেখেছি এটা এমএস স্টিল, মাইল্ড স্টিলের হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। আমি বললাম শোন, কংক্রিটেরও তেমনি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হয়, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ কংক্রিট। অলরেডি তোকে আমি দেখিয়েছি, তোরা ভালো করে যখন পড়িস না তো, এ দেখ এটা হচ্ছে মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেস ডায়াগ্রাম। এ দেখ কী লেখা আছে, এটা তোকে যখন পার্থক্যটা পড়াচ্ছিলাম তখনই বলেছি, স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর কংক্রিট, কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে? দাঁড়া এটাকে পাতলা কালি দিয়ে লিখি, স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর কংক্রিট। এটাকে এবার আমি তোদের অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো, কারণ এটা বোঝা খুব প্রয়োজন, এটা না বুঝলে কিন্তু পারবি না। বলো স্যার হতে পারে। আরাম দেখ নেহা ভালো করে দেখ, যখন খুব ভালো করে দেখ এটা কিন্তু তাহলে আমি কি বলছি তোদের সঙ্গে, কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে? আমি বললাম কংক্রিটের মধ্যে স্ট্রেস স্ট্রেন কার্ভের একটা মেশিন রয়েছে, যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের সাহায্যে তুই কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ ড্র করতে পারিস। অ্যাকচুয়ালি তুই তো ড্র করবি না, পুরো কম্পিউটারাইজড ব্যাপারগুলো তোর কম্পিউটারেই একদম সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বেরিয়ে তোর আসবে প্র্যাকটিক্যালি। ও বলো স্যার তাই নাকি? বললাম হ্যাঁ। বললাম শোন, স্ট্রেস স্ট্রেন কার্ভটা হয় হচ্ছে কিছুটা হয় প্যারাবোলিক আর কিছুটা হয় স্ট্রেট লাইন, ঠিক আছে? যখন আমরা কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকি, এবার দেখ এঁকে ফেলছি, স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকলাম, কিছুটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আসলো প্যারাবোলিক, এই প্যারাবোলিক পোর্শন পার করে যাওয়ার পর আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ এরকমভাবে স্ট্রেট লাইন হয়ে গেল। স্ট্রেট লাইন বললাম দাঁড়া এক কাজ করে এটাকে আমি ভালো করে দেখাই, ইম্পর্টেন্ট জায়গা তো, এটা স্কেল দিয়েই দেখাই, স্ট্রেস স্ট্রেন কার্ভ হয়ে গেল স্ট্রেট লাইন। তো আমাকে নেহা বললো এটা কি স্যার শেষ হয়ে গেল কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ? আমি বললাম অতই সোজা, হাতের মোয়া নাকি, একটাতে শেষ হয়ে গেল। তুই কিসের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকছিস? ও তো বলতে পারলো না, ও বললো স্যার আমি তো আঁকিনি কোনো দিনও। আমি আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ডাকলাম যে দিলীপ বাবু কিসের স্ট্রেস স্ট্রেন কার্ভ? ও বলে স্যার এটা কিউবের স্ট্রেস স্ট্রেন কার্ভ। আমি বললাম বললাম নেহা দেখ দিলীপবাবু বললো এটা হচ্ছে কিউবের স্ট্রেস স্ট্রেন কার্ভ। কিউবের, কিউব কি তুই বাস্তবে ইউজ করিস? ও বললো না স্যার কিউব তো বাস্তবে ইউজ করি না, বাস্তবে আমি ইউজ করি স্ট্রাকচার। আলাম কিউবের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত? কিউব মানে তো কংক্রিট। আবির উঠে বলল স্যার কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আপনি আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছেন, এফসিকে হয়। বললাম ঠিক আছে, তাহলে কিউবের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আমি লিখলাম এফসিকে। তো নেহা বললো স্যার আমি তো অ্যাকচুয়ালি কিউব ইউজ করি না, আমি বিম বানাই, কলাম বানাই, স্ল্যাব বানাই। বললাম তাহলে কি করবি? কিউবের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ থেকে যে কোনো স্ট্রাকচার মানে বিম, স্ল্যাব, কলাম এগুলোর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথে আসতে গেলে কিছুটা তো ভ্যালু কমাতে হবে, তার মানে কি কিছুটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে একে ভাগ করতে হবে, ঠিক আছে? বললো হ্যাঁ স্যার বুঝে গেছি, তাহলে ছবিটা কীরকম হবে একটু এঁকে দেন। বললাম দেখ
ভ্যালু কমাতে হবে মানে কি, কার্ভের নেচার কিন্তু সেম হয়, ঠিক আছে? এটা তোরা অঙ্কে দেখেছিস, প্যারাবোলিক যেটুকুন সেটুকুনই প্যারাবোলিক থাকবে, স্ট্রেট লাইন যেটুকুন সেটুকুনই স্ট্রেট লাইন থাকবে, প্যারাবোলিকের মধ্যে যেটুকুন গ্যাপ, আমি বললাম দাঁড়া আমাকে পড়াচ্ছি আমি, তার মাঝে বলে দিল স্যার একে বলেন, লেকচার বুঝি না। বললাম দেখ তাহলে এটা হচ্ছে কিউবের আঁকলাম তোদের স্ট্রেস স্ট্রেন কার্ভ, এবার কিউব থেকে আমি স্ট্রাকচারের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকবো, দেখ কীরকম হবে। এটা আমি আঁকলাম স্ট্রাকচারের স্ট্রেস স্ট্রেন কার্ভ, এটা আমি তোদের রেখে দিলাম স্ট্রাকচারের স্ট্রেস স্ট্রেন কার্ভ। বলছিলাম কি যে দেখ এই জায়গাটা, এখানে যা ডিফারেন্স, এই গ্যাপ আর এই গ্যাপ, এই ভ্যালুর গ্যাপ আর এই ভ্যালুর গ্যাপ, এই গ্যাপগুলো সব সমান হয়, এগুলোর মান সবসময় সমান হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোর একটা, এটা তুই অঙ্ক করার সময় দেখবি কার্ভ অ্যানালাইসিস যখন করি, তখন কার্ভ অ্যানালাইসিস করতে একটা হায়ার মান থেকে লোয়ার মানে আসতে গেলে কার্ভের নেচার চেঞ্জ হয় না, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়। তাহলে আমি কি করলাম, কিউব থেকে কিসে আনছি, নেয়া বললো বহুবার বলেছেন, মাথা পেকে গেছে। এবার লিখুন তো, আপনি স্ট্রাকচারের আপনি বের করছেন, স্ট্রাকচারের আপনি কি বের করছেন, স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ বের করছেন। আবির বলল স্যার এটা বের করছেন কিউবের যেটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ এফসিকে, সেটাকে আপনি একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলেন। আমি বললাম কংক্রিটের ফ্যাক্টর অফ সেফটি কত, ও বললো স্যার জানি না। আমি বললাম দেখ কংক্রিটের ফ্যাক্টর অফ সেফটি 1.5, তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে ভ্যালুটা কত হচ্ছে, আমি বললাম ক্যালকুলেটারে 1/1.5 কর, 1/1.5 করলে তোকে দেবে হচ্ছে 0.666। এটাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আইএস কোড 0.67 ধরেছে, 0.67। এফসিকে তো এফসিকেই রইলো, এটা হয়ে গেল আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেনের ভ্যালু। এবার আমি বললাম আবির স্ট্রাকচার তো ইউজ করলাম, তো এখানে তো তোকে শিখিয়েছিলাম ফ্যাক্টর অফ সেফটির একটা গল্প, এখানে তোকে শিখিয়েছিলাম ফ্যাক্টর অফ সেফটি কংক্রিটের ক্ষেত্রে হয় 1.5 আর স্টিলের ক্ষেত্রে হয় 1.15। তো তুই তো এখানে ইউজ করলি না রে ভাই, কংক্রিটের 1.5 যে ফ্যাক্টর অফ সেফটি সেটা তুই কোথায় ইউজ করলি, তুই তো কিউব থেকে স্ট্রাকচারে আসলি, যেহেতু কিউব ল্যাবরেটরিতে টেস্ট করছিস আর বাস্তবে তুই যখন বাড়িটা বানাবি তুই বিম স্ল্যাব করছিস, তাহলে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে এবার ভাগ কর। বলে হ্যাঁ স্যার মিস হয়ে গেছে, বললাম চুপচাপ পড়াবার ভাগটা কর। ও এবার আবার ভাগটা করলো, ভাগ করে বললো স্যার এটা তাহলে হবে আপনার ডিজাইন ভ্যালু, মানে এবার আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলাম। বললাম ঠিক আছে, এবার তুই কম বেশি বুঝেছিস। বললাম একটু বড় করে আঁকি, লিখে নিই, তারপর আবার তোকে ছোটো করে দেখাবো। এটা হচ্ছে আমার ডিজাইন ভ্যালু। ডিজাইন ভ্যালু কি, আবির আমাকে বললো স্যার আপনি যেটা 0.67 এফসিকে পেয়েছিলেন, 0.67 এফসিকে স্ট্রাকচারের, ওকে ফ্যাক্টর অফ সেফটি 1.5 দিয়ে ভাগ করলেন। আমি বললাম আবির তাহলে ভ্যালুটা কত হবে, আবির আমাকে বললো স্যার এটা তো আমাকে ক্যালকুলেটারে করতে হবে। বললাম কর, 0.67 ডিভাইডেড বাই 1.5। এগুলো মনে রাখার তোর কোনো প্রয়োজন নেই, এটা দেখবি ক্যালকুলেটারে করলে আসে 0.446 এফসিকে, এটা আইএস কোড, এটাকে 0.446 এফসিকে 0.45 এফসিকে কনসিডার করেছে, কারণ ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে? স্ট্যাট যখন করবি তখন দেখবি পয়েন্টের পর 3 ডিজিট অবধি আমরা খুব কম ইউজ করি, পয়েন্টের পর 2 ডিজিটই সাধারণত ইউজ করি, সেই জন্য কিন্তু পয়েন্টের পর 2 ডিজিট ব্যবহার করা হয়েছে। এবার দেখ আমি আবিরকে বললাম আবির এবার তুই ভালো করে দেখ, যখন কি এবার ছবিটাকে ছোট করে নিয়েছি, এবার যখন আমি কিউব যখন ধরছি তখন ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত এফসিকে, যখন আমি কিউব থেকে স্ট্রাকচারে আসছি, নেহা বললো স্যার স্ট্রাকচারে কেন আসছি, আলাম আর তুই পড়াশোনা করিস না, তোকে বলেছি কিউবের তো বানাচ্ছি ল্যাবরেটরিতে, বাস্তবে তো বানাচ্ছি স্ট্রাকচার, তাহলে ভ্যালুটাকে একটা কমাতে হবে না? বলে হ্যাঁ স্যার কমাতে হবে। আলাম যখন কংক্রিট পড়বি এরপরে দেখবি যে সবসময় কিউবের স্ট্রেংথ বেশি হয় বিম স্ল্যাবের থেকে, ঠিক আছে? এবার হচ্ছে আমাকে একজন বলল স্যার এটা কেন হয় আমি কিন্তু বুঝলাম, এলাম চুপ কর পরে বুঝবি ভাই, এটা বোঝাবো, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারে যখন আসছি তখন একে 1.5 দিয়ে ভাগ করে আমি এর স্ট্রেস স্ট্রেনের ভ্যালুটা পেয়ে গেলাম স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের। এবার আমি তো বাস্তবে আমি তোর ওই বিমার স্ল্যাব ইউজ করছি না, বাস্তবে আমি সেটাকে ডিজাইন করছি, ঠিক আছে? কারণ যে ডিজাইনের ফ্যাক্টর অফ সেফটি তো ধরিনি,
যখন ডিজাইন করব সেটাকে আরেকবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব। আর আইএস কোডে কি বলেছে, ফ্যাক্টর অফ সেফটি কিন্তু কোথাও বলা দেয়নি, বলেছে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। আমি বললাম এটাও আমি একবার অলরেডি বলেছি, কিন্তু এগুলোতে ভুল করিস না। এ দেখ ডিজাইন পারপাস ফর পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, ঠিক আছে। ও বললো স্যার বুঝে গেছি, একে আরেকবার ভাগ করে আপনি লিখলেন 0.446, তারপরে আপনি এটাকে 0.45 এফসিকে লিখলেন। আলাম ঠিক আছে, তো এটুকুন বুঝে গেছিস। এবার দেখ, তাহলে আমি কিন্তু বাস্তবে আমি কিন্তু কিউব ইউজ করছি না ডিজাইনে। স্ট্যাটে যখন ডিজাইন করব আমার কিউব দরকার নেই, কারণ কিউব তো হয় না। আমি কিন্তু বাস্তবে স্ট্রাকচারও ইউজ করছি না, কারণ স্ট্রাকচারও আমার দরকার নেই। আমার ডিজাইনের ভ্যালু কত, ডিজাইনের আমার ভ্যালু হচ্ছে 0.45 এফসিকে। 0.45 এফসিকে এই ক্যালকুলেশনটা রাখলাম, বাদবাকি আমি সবটা মুছে দিলাম। আমি এই কার্ভগুলোও তোদের মুছে দিই, আমি তোদের কার্ভগুলোও মুছে দিই। এবার একটা দেখ, এবার তোদের কি দেখাচ্ছি, এবার দেখাচ্ছি নেহা বলল স্যার এটা তো বুঝলাম, আপনি একটা টার্ম নিয়েছিলেন যে স্ট্রেইন একটা পার্টিকুলার পোর্শন অবধি হয় হচ্ছে প্যারাবোলিক, তারপর হয় স্ট্রেট লাইন। বললাম হ্যাঁ বলেছিলাম তো। তখন ও বলল স্যার এই ট্রেনটা কি মানে একদম কলকাতায় শুরু হবে মালদা অবধি চলবে, এত লম্বা হয় কখনো ট্রেন? বললাম ধর তা হয় নাকি, একটা ম্যাক্সিমাম স্ট্রেন তো রয়েছে, পার্টিকুলার সেই ম্যাক্সিমাম স্ট্রেনের পর তো স্ট্রাকচারই ভেঙে যাবে। তো ভালো করে শোন, এই জায়গাটা আমার বলা হয়নি, ঠিক আছে, একবার 2 মিনিট শোন মনোযোগ দিয়ে। দেখ বললাম এই জায়গাটা শোন, তারপরে তোর মনে আর কোনো প্রশ্ন আসবে না। এরকম প্রশ্ন আমার মনেও আসতো যখন পড়তাম আর কি। দেখ স্ট্রেইন হচ্ছে, আমি এটা সবুজ দুটো তীর লাইন আঁকলাম, একটা সবুজ দিয়ে আঁকছি, আরেকটা তোদের লাল দিয়ে এঁকে দিচ্ছি, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবি আর কি। তাহলে দেখ আমি বললাম দেখ এই সবুজ দিয়ে যেটাকে আঁকলাম, এখানে স্ট্রেনের ভ্যালুটা আগে লিখি। এখানে স্ট্রেনের ভ্যালুটা হয় 0.002, আর লালের এখানে লিখলাম 0.0035। এবার আমাকে বললো স্যার কেন লিখলেন? আমি বললাম শোন, এই স্ট্রেস স্ট্রেন কার্ভের অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যায় প্যারাবোলিক আসে স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু স্ট্রেইন 0.002 পর্যন্ত। স্ট্রেইন যখন 002 থেকে বেরিয়ে যায় বা 002 ভ্যালুটাকে ক্রস করে যায়, তখন স্ট্রেস স্ট্রেন কার্ভটা স্ট্রেট লাইন হয়ে যায়। এটা স্ট্রেট লাইন, এটা ছবিতে আমার ভালো করে বোঝা যাচ্ছে না, একটু উঁচু নিচু আছে, বা প্যারাবোলিক যেটা, এটাকেও আর একটু সুন্দর করে বোঝানো উচিত, ঠিক আছে। ছবিটা আমার খুব ভালো হয়নি। তাহলে আমি কনক্লুশনে কি আসতে পারলাম, 0.002 স্ট্রেইন পর্যন্ত আমার কার্ভটা প্যারাবোলিক, আর 0.002 ভ্যালুটা পার হয়ে গেলে আমার কার্ভটা কি হবে, স্ট্রেট লাইন হবে। আর ম্যাক্সিমাম কতটা স্ট্রেইন আসবে, ম্যাক্সিমাম স্ট্রেইন আসবে 0.0035। আবির বললো স্যার আমি বুঝে গেছি, 0.0035 স্ট্রেইন ক্রস করে যাওয়ার পর আমার বিমটা ভেঙে যাবে। আমি বললাম থ্যাংক ইউ, আমি যে বোঝালাম তুই কাজে লাগালি। এটাকে ক্রস করলাম কেন, কারণ 0.0035 ভ্যালুটা ক্রস করলে স্ট্রাকচারটা আমার ভেঙে যায়। আমি বললাম আবির বুঝেছিস, এবার দেখ ছবিটা সুন্দর করে এঁকে রেখেছি দেখ। ও বললো স্যার দরকার কিন্তু ছিল না। বললাম তাও দেখে রাখ ব্যাপারটা। দেখ এটা হচ্ছে আমার এটাকে আমি দিলাম 0, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। আমার এক্স এটাকে আমি বললাম 0 ছেড়ে দে, এটার ভ্যালু 0, এটাকে আমি এক্স অ্যাক্সিস দিচ্ছি। এটাকে আমি আরেকটু তোদের একটুকু যাতে বুঝতে সমস্যা না হয়, এটা আমার এক্স অ্যাক্সিস দ্বারা, এটাকে এক্স অ্যাক্সিস ক্লিয়ারলি দেখাই। এটা তোদের এক্স অ্যাক্সিস, এটা তোদের এক্স অ্যাক্সিস, এটা তোদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। ওয়াই প্রাইম আর এক্স প্রাইম দিলাম। এক্স অ্যাক্সিসে আমি তোদের কি দেখিয়েছি, এক্স অ্যাক্সিসে দেখিয়েছি স্ট্রেইন, আর ওয়াই অ্যাক্সিসে তোদের কি দেখিয়েছি, ওয়াই অ্যাক্সিসে দেখিয়েছি তোদের স্ট্রেস। প্রথমে আমি কার স্ট্রেস স্ট্রেন করছি, আবির বললো স্যার প্রথমে আপনি কিউবের স্ট্রেস স্ট্রেন করছি। আবির এরপরে কার করছি, ও বললো স্যার এরপরে আপনি স্ট্রাকচারের করছেন। আমি বললাম ভাই স্ট্রাকচারের যখন স্ট্রেস স্ট্রেন করছি তখন আমি কি করছি, STRUC হবে। দেখ কথা বলতে বলতে লিখি তো, STRUCTURE। আমি বললাম আবির কী করছি, স্ট্রাকচার। ও আমাকে বললো স্যার স্ট্রাকচারের যখন স্ট্রেস স্ট্রেন আপনি করছেন তখন কিউবের যেটা আলটিমেট স্ট্রেস বা ক্যারেক্টারিস্টিক স্ট্রেস ছিল এফসিকে, সেটাকে আপনি 1.5 দিয়ে ভাগ করছেন। আমি বললাম তুইও তাহলে লেখ এখানে ভাই, এটাকে এফসিকে ছোটো ছোটো করে লেখ, 1.5 দিয়ে ভাগ করে তাহলে ভ্যালুটা কত হলো। আবির আমাকে বললো স্যার ভ্যালুটা এলো 0.67 এফসিকে। আমি বললাম ঠিক আছে, ভ্যালুটা 0.67 এফসিকে লিখে দিলাম। এরপরে আপনি কি করবো রে,
বললো স্যার আপনি তো ডিজাইনের যে ফ্যাক্টর অফ সেফটি সেটা তো ইউজ করেননি, স্ট্রাকচারের ভ্যালুটা বের করলেন। এবার স্ট্রাকচার থেকে যখন আপনি ডিজাইন করবেন তখন এই 0.67 এফসিকে আরেকবার 1.5 দিয়ে ভাগ করবেন এবং আপনার যেটা ফাইনাল ভ্যালু 0.45 এফসিকে সেটা আপনি লিখে দিলেন। আমি বললাম ঠিক আছে, 0.45 এফসিকে আমি লিখে দিলাম, ঠিক আছে। আর ওইগুলো স্যার আমি ক্লিয়ার বুঝে গেছি এই ভ্যালুগুলো কখন আসছে এফসিকে, কখন আসছে 0.67 এফসিকে, আর কখন আসছে 0.45 এফসিকে। আমি বললাম আবি তাহলে তুই বল। এবার তো দেখতে পাচ্ছিস যে আমি তোকে ধর দেখাচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এবিসি না, আমি তোকে এখানে ধর MNOP নাম দিয়ে দিচ্ছি। এখানে দিলাম এম, এখানে দিলাম এন, আর এখানে দিলাম MNO। আমি বললাম আবির তাহলে এম থেকে এন পর্যন্ত আমার কার্ভটা কি যাচ্ছে। আবির হাত তোলার আগে নেহা হাত তুলে বললো স্যার এটা প্যারাবোলিক। বললাম খুব ভালো রে, খুব ভালো, খুশি হলাম শুনে, এটা হচ্ছে প্যারাবোলিক, এটা প্যারাবোলিক। আমি বললাম শোন প্যারাবোলিক কত দূর হবে, বললো স্যার এন পয়েন্টে আপনার স্ট্রেন হবে 0.002। বললাম ভালো বুঝেছিস, এরপরে কি হবে, কত দূর আলটিমেট স্ট্রেন যাবে, ওই আমাকে বললো স্যার ও পয়েন্ট অবধি আলটিমেট স্ট্রেন যাবে, ও পয়েন্টের পর যদি আমি স্ট্রেস বাড়াই তাহলে আমার বিমটা, বা আপনি যেটা বানাচ্ছেন বিম বানান বা স্ল্যাব বানান, ঠিক আছে, আপনি কিউবের ওপর তো টেস্ট করছেন, কিন্তু বিম স্ল্যাব কলাম যাই বানান না কেন সেটা চিড়ে যাবে বা ক্র্যাক করে যাবে, চিড়ে যাওয়া আমাদের বাংলা কথা আর কি। তো কতক্ষণ পর সেটা ক্র্যাক করে যাবে, 0.002 হচ্ছে প্যারাবোলিক থাকবে, আর এটা স্ট্রেট লাইন থাকবে 0.0035 পর্যন্ত। তারপরে যদি আমি স্ট্রেন বাড়াই আমার স্ট্রাকচারটা ক্র্যাক হয়ে যাবে। বললাম ভালো কথা, খুব ভালো লাগলো তোরা বললি। আমি বললাম দেখ এবার এখানে আইএস কোডটা দেখ। বললাম দেখে নে এটাকে আরেকবার তোদের দেখাই আগে, তারপরে আইএস কোড। এটা টুকে নে কিন্তু সঙ্গে সঙ্গে ভাই, তা না হলে কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন আসে, দেখবি বহু কোশ্চেন এসেছে, বহু কোশ্চেনের উত্তর করে দিবি যেটুকুন পড়ালাম আজকে, খুব ইম্পর্টেন্ট। আমার নিজে আমি বহু চাকরির পরীক্ষা পেয়ে গেছি, তারপরে এগুলো বুঝেছি, আমাদের কেউ এত ধরে বোঝায়নি, ঠিক আছে। আর কলেজের সাথে তো আমি কথা তুলি না আর কি, তো তারা তো অনেক জ্ঞানী আর কি। তো এটা হচ্ছে আমার কিউব, এটা হচ্ছে, তারপরে আমি এলাম স্ট্রাকচার, তারপরে আমি এলাম ডিজাইন। আমি বললো স্যার ডিজাইন কথাটা লিখে দেন না, একটু লিখে দেন না, ডিজাইন কথাটা না লিখলে তো হয় না। বললাম ঠিক আছে লেখ, তাহলে তুই যখন বলছিস ডিজাইন লেখ, এটা হলো আমার স্ট্রেস স্ট্রেন। ও বললো স্যার ডিজাইন পয়েন্টটাকে আপনি একটা নাম দেন না। আমি বললাম ঠিক আছে নে, ডিজাইন পয়েন্টটাকে আমি এ নাম দিচ্ছি। ও বললো স্যার এরভাবে তাহলে লিখতে পারি না, যে এই এ পয়েন্টটায় আমার স্ট্রেইন হচ্ছে 0.0035, আর এই এ পয়েন্টের রেসপেক্টে আমার স্ট্রেস হচ্ছে 0.45 এফসিকে। বললাম কেন লিখবি, বললো স্যার এই তো এই এ পয়েন্ট যেটা, এই এ পয়েন্টে স্ট্রেন কত। আমি বললাম ঠিক, এটা আমি জানতাম না, এটা তোর থেকে শিখলাম। এ পয়েন্টে স্ট্রেনের ভ্যালু এইভাবে জানতাম না আমি সত্যি, 0.0035, আর এই এ পয়েন্টে আমার স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0.45 এফসিকে। আমি বললাম আবির একটা কাজ কর, ছবি টবি তো লিখছিস, দুটো ছবি আঁক, প্রথম ছবিটা এঁকে না এগুলোকে তুই মুছে দে, ছবিটাকে ক্লিয়ার কর। ছবি না ক্লিয়ার হলে কিন্তু ভাই পরীক্ষা হলে মনে রাখতে পারবি না আর কি, গুলিয়ে যেতে পারে। দাঁড়া আমি আমার ছবিতেও তোকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই কত হলো আমার, বললাম দেখ এটা দেখ ঢেকে গেছে, এটাকে আগে একটু লাইন দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমি বললাম এই পয়েন্টে, এই এ পয়েন্টে আমার স্ট্রেন কত হলো, ও বললো স্যার এ পয়েন্টে আপনার স্ট্রেন হলো 0.0035, আর স্ট্রেস হলো 0.45 এফসিকে। আমি বললাম শোন এটা দেখ পুরোটাই কিন্তু আইএস কোডের ভ্যালু, আইএস কোডটাকে আমি তোদের সামনে ইলাবোরেট করলাম, আর কিছু না। এখানে দেখ কী কী ভ্যালুগুলো লেখা আছে, এফসিকে, কেন এফসিকে দেখ এত কিছু বলেনি ওরা। তারপরে দেখ এফসিকে 1.5 দিয়ে গুণ করে ডাইরেক্ট লিখে দিয়েছে 0.67, ঠিক আছে। এফসিকে কেন এলো, কোয়ার থেকে এলো, কিচ্ছু কিন্তু আইএস কোড বলেনি। তারপরে দেখ 0.67 এফসিকে গামা এম মানে হচ্ছে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, দেখ না এখানে দেখ না, পার্শিয়াল সেফটি ফ্যাক্টরকে গামা এমই বলেছে, দেখ গামা এম, ঠিক আছে, গামা এম দিয়ে ডাইরেক্ট ভ্যালু বের করেছে, কিন্তু যে এই ভ্যালুটা হয় 0.45 এফসিকে সেটাও বলেনি। তাই তুই এটা ভালো করে শুনে রাখ, এটার ভ্যালু হয় 0.45 এফসিকে। আর কি হয় তোকে বললাম, প্যারাবোলিক কখন হয়, প্যারাবোলিক হয় যতক্ষণ পর্যন্ত ভ্যালুটা 0.002 থাকে, 0.002 ক্রস করে তা এরপরে এটা স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে 0.002 ক্রস করার পর এটা হয়ে গেল তোর স্ট্রেট লাইন। আর ম্যাক্সিমাম কত দূর যায়, 0.0035 অবধি, তারপরে যদি স্ট্রেন যায় আমার স্ট্রাকচার ভেঙে যাবে। বলো স্যার বুঝে গেছি, ক্লিয়ার। আলাম আমি একটা জিনিস দেখ তো, এটাকেই এরকম ঘুরিয়ে গেছে,
এটাকে দেখ ঘুরিয়ে গেছে বলো স্যার বুঝতে পারছি না কীভাবে ঘোরালো। বললাম দাঁড়া তাহলে তোকে আমি হাতে রাফ করে দেখাই, আমি নিজে রাফ করে দেখাই, এরপরে তুই বুঝতে পেরে যাবি। এ দেখ এবার আমি কি করছি, আমি দেখ এবার দেখ আমি ছবিটাকে একটু মুছে দিচ্ছি, ভ্যালুগুলো মুছে দিচ্ছি, কারণ ছবিটাকে না এটাকে ছাড়, এই ছবিটাতে এটা তো আমাদের বেসিক ছবিটা, এটাকে আমি ভ্যালুগুলো মুছে দিচ্ছি, ABCD এর নাম দিচ্ছি, তাই তুই বুঝতে তোর সুবিধা হবে, ঘোরানোটা তুই বুঝতে পারবি। ঠিক আছে, এই পয়েন্টের আমি নাম দিলাম A, আলাম দেখ এই লালটাকেও মুছে দিই, কারণ লালটা তো ডিস্টেন্স দেখাচ্ছিল। এই পয়েন্টের নাম দিলাম A পয়েন্টের নাম দিলাম B, A পয়েন্টের নাম দিলাম C দিলাম। এবার দেখ কি করছি, এই আমি একটা MNOP একটা সেকশন, দ্বারা এখানে MNOP লেখা ছিল, আমি মুছে আবার হাতে তোদের লিখে দেখাই। দেখ এবার আমি একটা এই MNOP একটা সেকশন নিলাম, ঠিক আছে, ক্রস সেকশন। কিসের ক্রস সেকশন রে? এটা একটা রেইনফোর্সড বিমের ক্রস সেকশন, যেটাকে লিমিট স্টেট মেথডের সাহায্যে অ্যানালাইসিস করা হয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখ তোকে কতগুলো রেনফোর্সমেন্ট দিতে হবে, রেনফোর্সমেন্টগুলো দেওয়া নেই, রেনফোর্সমেন্টগুলো দিয়ে নিলাম। লাল কালি দিয়ে দিচ্ছি, প্রথমটা তোর কালো কালি হয়ে গেছে, বুঝতে পারবি। দাঁড়া ইউনিফর্ম রাখার জন্য সবগুলোকে মুছি, কালোটাকে, সময় তো হাতে অনেক আছে, লাল দিয়ে দিয়ে ভালো করে বোঝ, এটা আমার একটাই বলা, ভালো করে বোঝ, না বুঝতে পারলে বল প্রশ্ন। এটাকে লাল দিলাম, এটাকে লাল দিলাম, এটা আমার রেনফোর্সমেন্টগুলো আমি এভাবে তোদের দেখিয়ে দিলাম, রেনফোর্সমেন্টগুলো দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমি এটা নিউট্রাল অ্যাক্সিস, তোরা বললি স্যার নিউট্রাল অ্যাক্সিস ব্যাপারগুলো সব বুঝে গেছি। ঠিক আছে, দেখবি এর জন্য আলাদা একটা ভিডিও আমি তোদের দিয়েছি, এটা নিউট্রাল অ্যাক্সিস। এবার আমি তোদের কি দেখালাম, A পয়েন্ট যেটা। আচ্ছা এটা দেখানোর আগে তোদের দেখ আমি বলেছিলাম কিন্তু স্ট্রেইন ডায়াগ্রাম আছে লিনিয়ার, স্ট্রেইন ডায়াগ্রাম লিনিয়ার, আর আমার স্ট্রেস ডায়াগ্রাম আছে নন লিনিয়ার। এখানে আমি নন লিনিয়ার কথাটাকে খর্ব করে নিলাম, নন লিনিয়ার কথাটাকে খর্ব করে লিখে বললাম কিউবিক প্যারাবোলিক স্ট্রেট লাইন। তার মানে স্ট্রেস ডায়াগ্রামটা কিছুটা আসে প্যারাবোলিক, তারপরে স্ট্রেস ডায়াগ্রামটা হয়ে যায় স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার দেখ কথাটা মানে যেটা বললাম একদম ক্লিয়ার হবে। এই পয়েন্টটার আমি নাম কি দিয়েছি, জাস্ট এই যে ডায়াগ্রামটা এঁকেছি এই ডায়াগ্রামটা দিয়েই পুরো মালটা তোদের বুঝিয়ে দেবো। এ পয়েন্টে স্ট্রেন কত? আবির বললো স্যার এ পয়েন্টে স্ট্রেন একদম জানি 0.0035। আলাম আবির এক কাজ করছি, এই আমি স্ট্রেনটা তো তোকে আমি বলেছি স্ট্রেনটা সবসময় হয় ট্রায়াঙ্গুলার বা লিনিয়ার, সেটাকে আমি স্ট্রেন ডায়াগ্রামটা এঁকে নিলাম। তো স্ট্রেনের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 0.0035, এটা লিখে দিলাম 0.0035, আর এরও নাম দিয়ে দিলাম A। ও বললো স্যার বুঝলাম, বুঝতে পারলেন তো? আলাম আবির একটা জিনিস দেখ, A পয়েন্ট থেকে কিছুটা দূরে বি পয়েন্টে কি আমার স্ট্রেস ডায়াগ্রামটা কি সোজা গেছে, বি পয়েন্ট মানে A পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেছে দেখ সোজা হয়ে গেছে, যে সোজা এতটুকুন তো স্ট্রেট লাইন, তারপরে প্যারাবোলিক, মানে A থেকে B স্ট্রেস লাইনটা সোজা, আর বি পয়েন্টে স্ট্রেনের ভ্যালু হচ্ছে 0.002। তাহলে এটা স্ট্রেন ডায়াগ্রাম, বি পয়েন্টে স্ট্রেনের ভ্যালু কত? ও বলো স্যার আগে বি লেখেন তো তারপর তো বি পয়েন্ট বলবেন। বললাম হ্যাঁ রে ভাই ভুলে গেছি, বি পয়েন্টের স্ট্রেনের ভ্যালু কত? 0.002। ঠিক আছে, আমি আবিরকে বললাম আবির আমাকে একটা জিনিস বলতো, 0.0035 যখন স্ট্রেসের ভ্যালু, সেই স্ট্রেসের ভ্যালু আবির বললো স্যার কি বলছেন, স্ট্রেসের ভ্যালু 0.035। বললাম না 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 ভুল, স্ট্রেনের ভ্যালু যখন 0.0035, আমি বললাম বলতে থাকলে ভুল হয়ে যায়, স্ট্রেনের ভ্যালু যখন 0.0035 তখন স্ট্রেসের ভ্যালু কত ছিল? বলো স্যার এই যেখানে আপনি ক্লিয়ার করিয়ে দিয়েছেন, তখন স্ট্রেসের ভ্যালু ছিল 0.45 FCK। বললাম ঠিক আছে, স্ট্রেনের ভ্যালু এখানে আছে 0.0035, এর করসপন্ডিং স্ট্রেস এখানে এই লাইনটাতে আমি স্ট্রেসের ভ্যালু কত লিখলাম? 0.45 FCK বা 0.45 FCK। তো আমি লিখে দিলাম 0.45 FCK। ঠিক আছে, আবির বললো স্যার আপনি আরেকটা জিনিস এখনই দেখালেন, বি পয়েন্ট পর্যন্ত আপনার যেটা স্ট্রেস ডায়াগ্রাম ওটা কিন্তু সোজা আসছে, স্ট্রেট লাইন। আমি বললাম তাই লিখে দিই, একে নাম দিলাম A, একে নাম দিলাম B। এই A থেকে B পর্যন্ত আমি বললাম এক কাজ করি, এখানে আমি না ছবিটা এঁকে রেখেছি, ছবিটাকে আমি ভেঙে দিই, তোদের সঙ্গে সঙ্গে আঁকি, তাহলে তোরা বুঝতে পারবি।
ঠিক আছে, আগে থেকে আঁকা থাকলে তোরা অনেক সময় ধরা যায় না। তাহলে এ পয়েন্টে আমি কি লিখেছি, এ পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু 0.45 এফসিকে, যেহেতু এ পয়েন্টে স্ট্রেনের ভ্যালু 0.0035, এটা আমরা আগের ডায়াগ্রাম থেকেই দেখলাম। ঠিক আছে, আমি বললাম দেখ আবির, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি স্ট্রেস ডায়াগ্রামটা কি আসছে, সোজা আসছে, এটাকে আমি সোজা নামিয়ে দিলাম। এবার এই বি পয়েন্ট থেকে যখন আমি সি পয়েন্টে যাব তখন কি আসছে, তখন দেখ এখানে প্যারাবোলিক আসছে, তার মানে বি পয়েন্ট এর নিচে দিলাম সি পয়েন্ট, এই যখন আসছে তখন আমি এটাকে প্যারাবোলিকভাবে যোগ করলাম। ঠিক আছে, আর তোকে কি দেখিয়েছিলাম, এই বি পয়েন্টের স্ট্রেনের ভ্যালু কত, 0.002, তাহলে সেটাই দেখ এই বি পয়েন্টের, এটা তো স্ট্রেসের ডায়াগ্রাম, এটা স্ট্রেনের ডায়াগ্রাম, বি পয়েন্টের স্ট্রেনের ভ্যালু কত, 0.002। আবির বললো স্যার এটা বুঝে গেছি। ঠিক আছে, খুব ভালো করে বুঝলাম যে এই কেন আপনি 0.45 এফসিকে লিখেছেন, 0.0035 লিখেছেন স্ট্রেনের ভ্যালু, আর 0.002 লিখেছেন স্ট্রেনের ভ্যালু, আর এটাকে কিভাবে এবিসি দিয়ে প্রকাশ করেছেন। আমি বললাম থ্যাংক ইউ আবির বোঝার জন্য। এবার তুই দেখ, এবার আইএস কোডে চলে আসি, এবার বুঝবি কিন্তু। ঠিক আছে, বললাম না ভাই এবারও বুঝবি না, আরও কিছু বাকি আছে তোদের। আবির বললো স্যার বুঝতে পারছি না। বললাম দাঁড়া, আরও কিছু বাকি আছে, আরেকটু ভেঙে ভেঙে বলি, তারপরে আইএস কোডটা বুঝতে পারবি। আইএস কোড তো বোঝা কঠিন রে, আইএস কোড কি অত সোজা? আইএস কোড বুঝতে হলে আমাদের বোঝাতে হতো না, সব নিজেরাই বুঝে যেত। দেখ আমি বললাম শোন নিচে এটা কি রয়েছে, ও বললো স্যার এটা তো আপনি স্টিল লিখেছেন। আমি বললাম এটাকে এএসটি বলি, এরিয়া অফ স্টিল ইন টেনশন, এরিয়া অফ স্টিল ইন টেনশন, যাকে আমি তোকে এএসটি দিয়ে লেখালাম। ঠিক আছে, ও বললো ঠিক আছে। বললাম আচ্ছা বলতো এই স্ট্রেস ডায়াগ্রাম বা স্ট্রেন ডায়াগ্রাম আমি কেন পড়াচ্ছি? ঠিক আছে, ও বললো স্যার এটা আপনি কখনোই বলেননি। আলাম এটা পড়াচ্ছি প্রথমে এর কিছু অ্যাজামশন তোদের পড়াবো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের, তারপরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমি বের করব। বললো স্যার তাই, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করবেন? বললাম হ্যাঁ, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করব। ও বললো স্যার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে কি? বললাম দেখ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, ও বলো স্যার কিসের ফোর্স, কিসের ডিস্টেন্স? বললাম দেখ আবির, এই নিচে যে স্টিল রয়েছে সেই স্টিলের তো কিছু ফোর্স রয়েছে। ঠিক আছে, সেই ফোর্সটাকে আমি এফটি দিয়ে ডিনোট করলাম, ফোর্স ইন স্টিল। আর ওপরে এতটুকুন জায়গায় যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের ফোর্সটাকে আমি এফসি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, কিন্তু আবির বলল স্যার একটা জিনিস তো বুঝলাম, আপনি স্টিলের ফোর্সকে এফটি দিয়ে ডিনোট করলেন, ফোর্স যেহেতু টি হচ্ছে টি ফর টেনশন। ঠিক আছে, স্টিল যেহেতু টেনশন নেয় সেই জন্য এফটি দিয়ে ডিনোট করেছেন, আর কংক্রিট তো নেয় কম্প্রেশন, এই জন্য আপনি এফসি দিয়ে ডিনোট করবেন, বোঝা গেল। কিন্তু স্যার একটা জিনিস, এইটুকুন জায়গা তো আপনার চৌকো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, আর এটুকুন জায়গা তো আপনার স্যার প্যারাবোলিক, তো এই দুটোকে আপনি একবারে কি করে এফসি দিয়ে ডিনোট করবেন? দুটো তো আলাদা আলাদা। বললাম ভালো প্রশ্ন করেছিস তো রে ভাই, এটা আমার জানা ছিল না। তাহলে এক কাজ করি, এটুকুনকে আমি আগে ডিনোট করি একভাবে, যেটাকে আমি F1 দিলাম, ধর এটাকে দিলাম ধর F1, আর নিচের পোর্শনটুকুকে আমি F2 দিই, নিচের পোর্শনটুকুকে আমি F2 দিই। ঠিক আছে, বলো হ্যাঁ স্যার এটা হয়। বললাম দেখ F1 আর F2 দুটো দিলাম, এবার এই দুটো ফোর্সকে আমি যোগ করলাম, F1 আলাদাভাবে বের করলাম, F2 আলাদাভাবে বের করলাম, F1 আর F2 বার করে এদের দুটোকে একবারে যোগ করলাম। এটাকে দেখ মুছে দিচ্ছি, কারণ F1 আর F2 আমি বের করে ফেলেছি, তোকে আমি দেখাবো ক্যালকুলেশন পার্টে কী করে তুই বের করিস। তারপরে এদের কম্বিনেশনে নাম হচ্ছে, এখানে আমি দিলাম এফসি, ফোর্স। ঠিক আছে, সি ফর সাফিক্স ইন কম্প্রেশন। আবির বললো স্যার বুঝে গেছি, থ্যাংক ইউ। আমি বললাম ভাই বুঝেছিস, ভালো কথা। তাহলে এফসি হচ্ছে কংক্রিটের। আচ্ছা, ও বললো স্যার কংক্রিট না, আমি বললাম এটাই ভুল বলে দিলি, কংক্রিটের না, ফোর্স ডিউ টু কম্প্রেশন, আর এটা ফোর্স ডিউ টু টেনশন। বললাম আমি তোকে কি শেখালাম? আমি তোকে এখনই শেখালাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করব, এটাই তো অ্যাকচুয়ালি বের করব। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করলেই তো বুঝতে পারবো আমার একটা ক্রস সেকশন টোটাল কতটা চাপ নিতে পারবে, তার চেয়ে বেশি লোড যদি তার উপর পড়ে সেটা তো ফেটে যাবে। তাহলে আমি ফোর্স ইন টেনশন আর ফোর্স ইন কম্প্রেশন বের করে ফেলছি। আরেকটা জিনিস দেখতো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কার ডিস্টেন্স? আমার আর তোর ডিস্টেন্স তো হবে না। ঠিক আছে, কার ডিস্টেন্স সেটা আবার দেখ, এই দেখ এটা এফটি আর এটা এফসি,
এই দুটোর মধ্যে ডিস্টেন্সকে বলা হয় এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এদের দুটোর মধ্যে ডিস্টেন্স। তো আবির আমাকে বললো স্যার এটা কী করে বের করবো, এটা স্যার জানি না। আমি বললাম শোন ক্যালকুলেশন এর পরের ক্লাসে তোদের ভালো করে বোঝাবো, এই ক্লাসে তোদের দেখিয়ে দিচ্ছি এইটুকুনের মধ্যে এই এফসি যেটাকে ফোর্স ইন কম্প্রেশন, এই ফোর্স ইন কম্প্রেশনের টপ লেয়ার থেকে ফোর্স ইন কম্প্রেশনের যে ডিস্টেন্স সেটার ভ্যালু কত হয়। ও বলো স্যার এটা কত হয় বলেন তো, এই ভ্যালুটা যদি জানি তাই তো কিছুটা একটা আইডিয়া করবো। আমি শোন এই ভ্যালুটা আইএস কোডে বিভিন্ন জায়গাতে না বিভিন্ন দিয়ে দিয়েছে, তোরা বইয়েও এটা বিভিন্ন দেখবি। যেমন আগে আমাদের ইউজ করা হতো আইএস 1978, গুপ্তার কোশ্চেন যেহেতু 1978 ধরে, সেহেতু ওখানে লিখে দিয়েছে এই ডিস্টেন্স, এটাকে আমি ওয়াইসি দিই, ওয়াইসি কোনটা, এই ডিস্টেন্সটা ওয়াইসি। আগের কোডে ওয়াইসির মান লেখা ছিল 0.416XU, আর এখনকার কোডে লেখা আছে 0.42XU। এটা বলার পরেই নেহা আমাকে চেপে ধরলো স্যার XU কী জিনিস, এটা আমি জানি না স্যার। বললাম শোন XU মানে হচ্ছে আলটিমেট ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এটা আমি তোদের এর পরের ক্লাসে পড়াবো, ঠিক আছে, লিমিট স্টেট মেথডের এর পরের ক্লাসে XU কী জিনিস সেটা তোরা বুঝে যাবি। একই ক্লাসে পড়ানো তো যায় না, আমি একটা জায়গা দিয়ে অ্যানালাইসিস পার্টটা এর পরের ক্লাসে করাবো। আজকে তোদের লিমিট স্টেটের অ্যাজাম্পশনের জায়গাটা ইন ডিটেল বলে দিচ্ছি, তাহলে তোদের XUটা বাকি থেকে গেল, এটা আমাকে চেপে ধরে জেনে নিবি। তো বললো ঠিক আছে স্যার সির মান জেনে গেলাম। আমি বললাম টোটাল এই ডিস্টেন্সটা কত, এই টোটাল ডিস্টেন্সটা বলতেই দেখি দাঁত খুলে গেল অনেকের। আলাম চিন্তা করিস না, এর জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিয়েছি। এটুকুনকে বলা হয় এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ ডেপথকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে এটুকুনের ডিস্টেন্স কত হলো, ডি মাইনাস 0.42XU। ওরা প্রত্যেকের স্টুডেন্টরা খাতায় লিখে নিল যে ডি এর মানও স্যার কোনো ভিডিওর সাহায্যে দেননি, আর XU এর মানও কোনো ভিডিওর সাহায্যে দেননি, এটা পরে দেবেন, ঠিক আছে। বললাম ঠিক আছে তোদের পরে এটা দেবো। তাহলে XUর মানটা তোরা এর পরে ক্লাসে তোরা পেয়ে যাচ্ছিস। আর ডি এর এই ডি কেন এফেক্টিভ ডেপথ কী জিনিস, ওভারঅল ডেপথ, এই ভিডিও আমি পারলে তোদের 10 মিনিটের ক্লাস, এই ক্লাসের পরেই আরেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়ে গেলি। তাহলে এই এফসি আমি বললাম দেখ তাহলে কী করছি, এখানে তুই এফসি কম্প্রেশনও নিতে পারিস আর এফ ফর টেনশনও নিতে পারিস, নিয়ে এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ডি মাইনাস 0.42XU এটা দিয়ে গুণ করবি, তাহলে তুই মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে যাবি। আবির বললো স্যার আমি পেয়ে গেছি, মানে বুঝতে পেরে গেছি, পেয়ে আর কোথায়ছি, হ্যাঁ আপনি তো এখনও পাওয়াননি, আপনি পাওয়ান তাহলে আমরা পাবো। বললাম ঠিক এবার বললাম এবার তাহলে একটা এইটুকুন তো বুঝেছিস, এবার দেখ এফটিটা কী করে পাবো। এফটি পাওয়ার জন্য আলাদা কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এফটি পাওয়া সোজা। তোরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে কী দেখেছিস, স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, স্ট্রেস ইকুয়ালস টু F/A। তাহলে আমি এখানে কি বের করছি বলতো, এখানে আমি ফোর্স বের করছি, তাহলে আমি এভাবে লিখতে পারি ফোর্স ইকুয়ালস টু স্ট্রেস ইনটু এরিয়া। ও বললো হ্যাঁ স্যার বুঝে গেছি, স্ট্রেস ইনটু এরিয়া। আর বললাম স্টিলের স্ট্রেস কত, ও বললো স্যার আপনি তো আগে শিখিয়েছিলেন স্টিলের স্ট্রেস হচ্ছে Fy, আর এটা যেহেতু লিমিট স্টেট মেথড, এই স্টিলের স্ট্রেসকে ভাগ করতে হবে 1.15 দেওয়া। বললাম ভেরি গুড। আর এই এ কী লিখবো, ও এ বললো স্যার এখানে যে এ অফ স্টিল লিখেছেন AST, এই AST এখানে লিখে দেওয়া। বললাম ভেরি গুড, এই AST এখানে লিখে দিলাম। এইটুকুন আমার পার্ট হয়ে গেল কিসের, ফোর্স ইন টেনশন। আমি বললো স্যার বুঝে গেছি, ফোর্স ইন টেনশন কী করে বের করে আমি বুঝলাম। বুঝে যখন গেছি সেটা লিখে ফেল এখানে, ফোর্স ইন টেনশন কত, Fy ডিভাইডেড বাই 1.15 ইন্টু AST। আমি একটা জিনিস বলতো, যেখানে স্ট্রেসের মান যখন ধরেছিলিস তখন তুই এখানে স্ট্রেনের ভ্যালু ধরেছিলিস, এখানে তুই স্ট্রেসের মান তো ধরেছিসই এটা, ঠিক আছে, তাকে তুই এরিয়া দিয়ে গুণ করে ফোর্স করেছিস আলাদা ব্যাপার, কিন্তু স্ট্রেসের তো একটা মান ধরেছিস। তাহলে স্ট্রেসের মান ধরলে তোর তো এখানে একটা স্ট্রেনেরও ভ্যালু হয়, ওই ভ্যালুটা কত হবে রে, হলো স্যার ওটা তো আমি জানি না। ঠিক আছে, আমি বললাম দেখ এটা আইএস কোডে ডাইরেক্ট বলে দিয়েছে, বুঝতে পারলি, এ দেখ আইএস কোডে এখানে ডাইরেক্ট বলেছে, কিন্তু তোকে আমি একটু মনে রাখার পদ্ধতিও বলে দেবো। এখানে দেখ, এখানে বলে দিয়েছে আইএস কোডে যে দেখ
দ্য ম্যাক্সিমাম স্ট্রেন ইন টেনশন রেনফোর্সমেন্ট কত বলেছে, FY ডিভাইডেড বাই 1.15 ES প্লাস 0.002। বলো হ্যাঁ স্যার এটা তো বলে দিয়েছে। আমি বললাম শোন, এটা তোকে মনে রাখতে হবে, এখানে তোর বিশেষ কিছু নিজস্ব কারিকুলাম চলবে না, আইএসকোর যেহেতু বলে দিয়েছে, কিন্তু তুই এটাকে এইভাবে মনে রাখতে পারিস। আমি তোকে একটা মনে রাখার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমি আগে তোকে লিখে দিই আইএসকোরের ভ্যালুটা, তারপর তোকে মনে রাখার পদ্ধতি শেখাবো, ঠিক আছে? কিন্তু এটাও বলে দিচ্ছি, ভ্যালুটা যেহেতু আইএসকোরের ভ্যালু, তোকে কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা হলে ভুলে গেলে কিন্তু পাস হয়ে যাবে এই জায়গাটা। তো কত হলো ভ্যালুটা, FY ডিভাইড বাই 1.15 ES প্লাস 0.002 প্লাস 0.002। তো আবির বুঝে গেছে, আবির নিজেই আমাকে বললো স্যার স্ট্রেনের ভ্যালু এটা। আলাম আবির একটা জিনিস বলতো, আগের দিনের ক্লাসটা তাহলে দেখে নে, ই মানে কি লিখেছিলাম? ও বললো স্যার ই মানে আপনি লিখেছিলেন স্ট্রেস, স্ট্রেস বাই স্ট্রেইন। আলাম ঠিক আছে, তুই বুঝে গেছিস ই মানে স্ট্রেস বাই স্ট্রেইন। তাহলে আমি এখানে কি বের করছি রে ভাই? বললো স্যার আপনি স্ট্রেইন বের করছেন। আমি বললাম তাহলে দেখ, এটা মনে রাখার সুবিধার্থে, হ্যাঁ এটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম না, স্ট্রেইনকে কি লিখতে পারি মানে স্ট্রেনকে এদিকে নিয়ে গেলাম, ইকে এখানে স্ট্রেস ভাগ করলাম। বলো হ্যাঁ স্যার সেটা করতে পারেন। আমি বললাম দেখ এখানে করলাম কি, স্ট্রেসকে ই দিয়ে ভাগ করলাম। বলো স্যার ঠিক আছে, স্ট্রেসকে ই দিয়ে ভাগ করলেন। আলাম স্ট্রেস কত তোকে বলেছি, বল নিজেরা বল, স্টিলের স্ট্রেস কত? ও বললো স্যার স্টিলের স্ট্রেস পড়েছি FY, আর যেহেতু এটা আপনি লিমিটেড মেথড বলছেন, তাহলে একে 1.15 দিয়ে ভাগ করব, ডিভাইড বাই 1.15, আর নিচে যেটা রয়েছে ইকে ES লিখে দিলাম যেহেতু স্টিল। বললাম ঠিক আছে, এটুকুন ক্যালকুলেশন তুই বুঝে গেলি, এটুকুন ক্যালকুলেশন আমি তোকে মোটামুটি পরীক্ষা হলে কীভাবে বের করতে পারবি ভুলে গেলে বলে দিলাম। আর তোকে এর সঙ্গে এটা এরকম দেখ গোল হয়ে গেল, এটুকুন ক্যালকুলেশনের সঙ্গে তোকে 0.002টা কিন্তু মনে রাখতে হবে, এটা কিছু করার নেই। এটা তুই মনে রাখ যে এক্সট্রিম পোর্শনে স্ট্রেইনের ভ্যালু হচ্ছে FY ডিভাইড বাই 1.15 ES প্লাস 0.002। পুরো ক্লিয়ার, এর বাইরে আর কোনো কিছু নেই স্ট্রেন ডায়াগ্রাম আর স্ট্রেস ডায়াগ্রামে, ঠিক আছে? আমি বললো স্যার বুঝে গেছি। আলাম এই ভ্যালুটা কথা তোকে বলেছি, এই ভ্যালুটা হচ্ছে YCর ভ্যালুটা 0.42 XU। বলো হ্যাঁ স্যার 0.42 XU, আপনি এটাও বলেছেন। আলাম আরেকটা ভ্যালু তোকে FCর ভ্যালু বলিনি, এর পরের ক্লাসে তোকে FCর ভ্যালু আমি ক্যালকুলেশন শিখিয়ে দেব। আজকে তুই শুধু জেনে রাখ FCর ভ্যালু কত, ঠিক আছে? আজকে তুই শুধু জেনে রাখ FCর ভ্যালু কত, লিখে রাখ FC ইকুয়ালস টু 0.36 FCকে ইন্টু বি ইন্টু XU ইন্টু বি ইন্টু XU। আমি আবিরকে বললাম আবির দয়া করে এই মানটা ভাই মনে রেখে দে, এটা ভুলিস না। তাই তোকে কী কী মান মনে রাখতে হচ্ছে দেখ, এক এক করে মনে রাখ। প্রথমে এবার আমি 1, 2 করে লিখছি। একে তোকে মনে রাখতে হচ্ছে 0.0035, 2 তোকে মনে রাখছে হচ্ছে 0.002, 3 তোকে মনে রাখতে হচ্ছে এই স্ট্রেনের ভ্যালুটা FY ডিভাইড বাই 1.15 ES প্লাস 0.002, 4 তোকে মনে রাখতে হচ্ছে 0.45 FCকে, 5 তোকে মনে রাখতে হচ্ছে এই YCর ভ্যালুটা, YC হচ্ছে 0.42 XU, 6 তোকে মনে রাখতে হচ্ছে FTর ভ্যালু, ঠিক আছে? FTর ভ্যালু মানে ফোর্স ইন টেনশন। তোকে 7 মনে রাখতে হচ্ছে ফোর্স ইন কম্প্রেশন। এই 7টা ভ্যালু ভালো করে মনে রাখ, নিজের খাতায় নোট কর। আমি দেখ এরম জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলে না তোকে পরীক্ষা দিতে হবে, তোকে নোট করতে হবে, আমি জাস্ট ব্যাপারটা তোকে শিখাতে পারি, ঠিক আছে? আলাম এবার তোকে আইএস করে নিয়ে আসি। এবার দেখ তুই আইএস করে, এবার তুই বুঝে যাবি, বলবি স্যার এবার স্যার কিছুটা মাথায় ঢুকলো। এই দেখ স্ট্রেস ডায়াগ্রাম তোকে কি বললাম, 0.36 FCকে ইন্টু XU। এবার বলতে পারিস স্যার আপনি একটা জিনিস আমাকে ভুল বলেছেন, আপনি লিখেছেন 0.36 FCকে ইন্টু বি ইন্টু XU, কিন্তু বি কোথায় গেল? এখানে বি তো নেই। আলাম শোন, এটা ধীরে ধীরে দেখবি, আমরা যখন বিমের ডিজাইন করব, স্ল্যাবের ডিজাইন করব, ব্রেথ সবসময় না 1 মিটার ধরে ডিজাইন করব, ঠিক আছে? এই জন্য আর ও এখানে খুলে বলেনি। আর এখানে 0.42 XU বুঝে গেছিস কি জিনিস, আর XU কি? যে বলো স্যার 0.42 XU তো বুঝলাম, ধারাপাতের মতন বললেন, ধারাপাতের মতো মুখস্থ রাখলাম। আলাম XU হচ্ছে আলটিমেট ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে? এটা তোকে এর পরের ক্লাসে আমি বুঝিয়ে দেবো। ও বলো স্যার ডায়াগ্রামটা মোটামুটি বুঝে গেছি।
আলাম দেখ বাড়িতে ভালো করে পড়, না বুঝলে পরের ক্লাসে বল, বুঝিয়ে দেবো একদম 100%। এই হয়ে গেল। আমি বললাম এই পুরো ব্যাপারটাকে লেখ। এবার আমি তোকে 5টা অ্যাকচুয়ালি শোন, আমি তোকে এখান থেকে যেটা পড়াচ্ছিলাম স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর কংক্রিট, এটা আমি তোকে অ্যাজামশন পড়াচ্ছিলাম, এটা কিন্তু অ্যাজামশন। ও বললো স্যার কিসের অ্যাজামশন? বললাম তোর অ্যাজামশন নয়, এগুলো লিমিট স্টেট মেথডের অ্যাজামশন, এটা তোকে জানতেই লাগবে। বলো ঠিক ঠিক স্যার, বুঝলাম। এবার দেখ লিমিট স্টেট মেথডে তোকে অ্যাজামশনগুলো একবার এই এতটুকুন তুই বুঝে গেছিস, খেলা শেষ, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো খেলা হবে না, কিন্তু অ্যাজামশনগুলো তোকে লেখা, যেটা আয়েস করে লেখা আছে আমি লিখে রেখেছি। বলো স্যার আপনি লিখে রাখেননি, আপনি চোথা করে লিখেছেন। না, একই ব্যাপার, লিখে রেখেছি, এবার তুই বোঝ। দেখ কি বোঝাচ্ছি, দেখ প্লেন সেকশন বিফোর বেন্ডিং রিমেইনস প্লেন আফটার বেন্ডিং মানে কি? মানে বহুবার ভাই দেয়, মানে হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম লিনিয়ার। স্ট্রেইন ডায়াগ্রাম দেখ এখানে লিনিয়ার এঁকেছি, স্ট্রেইন ডায়াগ্রাম লিনিয়ার মানে প্লেন সেকশন বিফোর বেন্ডিং রিমেইনস প্লেন আফটার বেন্ডিং। ও বললো স্যার বুঝেছি। এরপরে যে অ্যাজামশনগুলো আপনি একটাও বলে দেবেন না, আপনি শুধু পড়েন, উত্তরগুলো আমি দেবো। নেহা আমাকে বললো, আমি বললাম ভালো কথা, তুই তাহলে পড়াশুনো করছিস। এবার দেখ তারপরে কি লেখা আছে, তারপরে লেখা আছে যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন। ও বললো স্যার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন তো স্যার দুটো হয়। আমি বললাম হ্যাঁ নেহা, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন দুটো হয়, এইটাই লোকেরা বোঝে না, জানিস তো। কোশ্চেন ভালো করে পড়ে না, অ্যান্সার দুটো দেওয়া থাকে, ছড়িয়ে চলে আসে ভালো করে না পড়ার জন্য। দেখ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন ইন কম্প্রেশন জোনে হয় 0.0035, আর টেনশন জোনে কত হয়, এই যে তোদের এটা লিখে দিয়েছি, FY ডিভাইড বাই 1.15 ES প্লাস 0.002। এখানে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন ইন হাইলি কম্প্রেসড কংক্রিট, তাহলে এটা কম্প্রেশন জোনে। হাইলি কম্প্রেসড কথাটা লিখে দিচ্ছি, কম্প্রেসড মানেই তো এসিডি, কম্প্রেসড মানেই তো তোর ওই কম্প্রেশন জোন। তাহলে এর ভ্যালুটা কত হবে? তাহলে এর ভ্যালুটা হবে 0.0035, এটা তোরা বুঝে গেছিস। তারপরে লেখা আছে স্ট্রেস ফর হোয়াট? স্ট্রেস ফর ম্যাক্সিমাম। নেহা হাত তুলে দিয়েছে সবার আগেই, ও আমাকে বললো স্যার ম্যাক্সিমাম স্ট্রেস হবে 0.45 FCK, 0.45 FCK, ঠিক আছে? এটা এখানে লেখা আছে ম্যাক্সিমাম স্ট্রেস কত, 0.45 FCK। আর আচ্ছা, আগের দিন ক্লাসে আমাকে একটা ছেলে বলেছিল স্যার এখানকার স্ট্রেস কত। আমি এত খগেন পাল, আমি এত খুশি হয়েছিলাম কোশ্চেনটা বলাতে। ও আমাকে, এটা কেউ বলে না যে স্যার আপনি যে স্ট্রেস ডায়াগ্রামটা আঁকলেন, এটা আপনি এই নিউট্রাল অ্যাক্সিসের ওপরেই আঁকলেন, আপনি নিউট্রাল অ্যাক্সিসের নিচে কোথায় স্ট্রেস আপনার? শোন, যেটা লিমিটেড মেথড সেখানে ধরা হয়েছে কংক্রিট শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস নেয়, টেনসাইল স্ট্রেস অফ দ্য কংক্রিট ইজ ইগনোরড। নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি আসে? টেনসাইল স্ট্রেস আসে, সেই জন্য এখানে কংক্রিট ইগনোর করা হয়েছে। টেনসাইল স্ট্রেস অফ কংক্রিট ইজ ইগনোরড লেখা হলো। এবার এটা তাহলে বুঝে গেছে খগেন, তোর উত্তরের এটা টেনসাইল স্ট্রেস অফ কংক্রিট ইগনোর, এটা বোঝা গেল, ঠিক আছে? এবার দেখ লাস্ট অ্যাজাম্পশন বলেছে ম্যাক্সিমাম স্ট্রেইন ইন স্টিল, এটা তো তোদের বহুবার বললাম। ম্যাক্সিমাম স্ট্রেইন অন স্টিল হচ্ছে FY ডিভাইড বাই 1.15 ES, ঠিক আছে, প্লাস 0.002। এটা তোদের হচ্ছে কোডাল ভ্যালু, এটা কিন্তু আমার নিজস্ব ভ্যালু না, এটা হচ্ছে কোডাল ভ্যালু, ঠিক আছে? এটা হয়ে গেল আমার। দেখ আমি গোটা লিমিটেড মেথডটা শেষ করতে পারলাম না আজকের ক্লাসে, আমি তোদের যতটা পড়িয়েছি ততটা শেষ করে দিলাম, এতটুকুনি শেখ। হ্যাঁ ভালো করে দেখ, নোট কর, এরপরের ক্লাসে আমি তোদের টোটাল লিমিটেড মেথডটা পড়িয়ে দেবো। ভালো করে থাক, সুস্থ থাক এবং পড়াশুনোটা কর। থ্যাংক ইউ সৈকত সেন, ঠিক আছে?